তো এই একই জায়গার মধ্যে ও সবসময় ড্রাগসটা ইনজেক্ট করতো। তো ইনজেক্ট করতে করতে ওর এই জায়গাটা, ওর যে মেইন বোন, ওই মেইন বোনটা বেরিয়ে গিয়েছিল। তো এখানে বোনটা ওপেনলি দেখা যাচ্ছিল। অনেকে ট্রিটমেন্টের জন্য টাকা দিচ্ছে, ও তো ট্রিটমেন্ট করাবে না, ও তো ড্রাগস নেবে। অনেকের জানাই নেই এরকম ড্রাগস ওরা ইউজ করছে, ওরা নেশা করছে, ওরা মার সাথে মারপিট করবে, মা বাবাকে মারবে, ধরবে, ঘরের বাল্ব নিয়ে বিক্রি করে নেবে, ফ্যান নিয়ে বিক্রি করে নেবে, হাতের ডেগ নিয়ে বিক্রি করে নেবে। মানে ওরা তখন নিজস্ব একটা অন্য দুনিয়ায়, ওদের টাকা লাগে নেশাটা কেনার জন্য, ওদের টাকা লাগে। কি করছে কি না করছে ওদের কোনো আইডিয়াই নেই। আমাদের ইন্ডিয়ান নাম্বার 1-এ আছে এখন ত্রিপুরা এই ড্রাগসের দিক দিয়ে। অনেক ইনফ্লুয়েন্সারদেরকে আমি বললাম যে আমাদেরকে একটা ভিডিও করে দেবেন, আমাদেরকে কিছু হেল্প লাগে, সাহায্যের দরকার, একলা আমি পারছি না, আমাদের যদি একটু হেল্প করে দাও তাহলে ভালো হয় জিনিসটা। তো ওরা মানে বিভিন্ন ধরনের, না আজকে তো আসতে পারবো না, আমার শুট আছে এখানে, আমার ওইখানে গভর্নমেন্টের শুট আছে, আমার এখানে কাজ আছে। কিন্তু বাকি সব রেস্টুরেন্টে ওদের প্রায় সময় দেখা যায় আর কি, বিভিন্ন ধরনের ফুড ব্লগিং, ওই রেস্টুরেন্টে কি বলবো এখনের দিন মানে টাকা ছাড়া কেউ কোনো ইয়ে করতে পারে না। এটা দেখা যাচ্ছে যে আমার একলা লাভ। নমস্কার, নাদ দ্য কসমিক সাউন্ডের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আর এই মুহূর্তে আমার সাথে রয়েছে শুভম বিশ্বাস ফ্রম স্বপ্না ফাউন্ডেশন। আজকে আমরা শুভমের সঙ্গে গল্প করব, আড্ডা করব, আর জানবো যে এই ইউথ ছেলে মেয়েদের জন্য যারা ড্রাগ এডিক্টেড কিংবা যারা নেশায় আসক্ত, তাদের জন্য স্বপ্না ফাউন্ডেশন কিভাবে কাজ করে চলেছে নিরলস গত অনেক বছর ধরে। শুভম, তোমাকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। কেমন আছো? ভালো। আজকের পডকাস্টের জন্য কি খুব এক্সাইটেড নাকি একটা কি সাপোর্টার? খুবই এক্সাইটেড। আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য, এরকম একটা ভালো মঞ্চে, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। না, নাদ তোমাকে এখানে বসাতে পেরে নাদ অনেক বেশি আপ্লুত আজকে তোমাকে এখানে পেয়ে, বিকজ আমি সবসময় ইউথ যারা কাজ করছে, স্পেশালি এই ধরনের একটা স্পেশাল কজের জন্য যারা কাজ করছে, তাদেরকে আমরা চাই তাদের সম্পর্কে কথা বলে তাদের চিন্তাভাবনাটাকে সমাজের মধ্যে আরো ছড়িয়ে দিতে। এবং আমি চাইবো যারা তোমার মতন কাজ করছে তারা যেন এই পডকাস্টটা দেখে আরো উদ্বুদ্ধ হয়, আরো যেন এগিয়ে আসে, তোমাদের সাহায্য হাত বাড়ায়। আমি প্রথমেই ছোট্ট করে একটুখানি জানতে চাইবো, এই যে নামকরণটা স্বপ্না ফাউন্ডেশন, এটার পেছনের রহস্যটা কি? সেটা হচ্ছে, আমার মার নাম স্বপ্না। তো আমার মা এখন নেই, তো উনি এক্সপায়ার হয়েছে গত 5 ইয়ার্স হয়ে গেছে। তো ওনার নামটা দিয়ে আমি কিছু একটা ভালো করতে চেয়েছি আর কি, মানে আমার মার নামটা যাতে আরও বেশি মানুষ জানে, বা আমার মার আশীর্বাদ যাতে সবার উপর থাকে, ওই জিনিসটার জন্য আমি এটা মার নামে খুলেছি আর কি। একদমই খুব সুন্দর একটা জিনিস তুমি বললে যে মায়ের আশীর্বাদকে সাথে নিয়ে তুমি এরকম একটা নোবেল ওয়ার্ক শুরু করেছো, এন্ড ইটস এ মার্ভেলাস জব ইউ পিপল আর ডুইং। যেটা জানতে চাইবো যে আমরা যখন একটা কাজ শুরু করি তার পেছনে তো কিছু উদ্দেশ্য থাকে, ভাবনা থাকে। তো এই যে এরকম একটা ডিফারেন্ট ভাবনা নিয়ে তোমার কাজটা শুরু, তার পেছনের কারণটা কি ছিল? সেটা হচ্ছে, এখন আমরা যখন রাস্তাঘাটে বেরোচ্ছি তখন দেখা যাচ্ছে যে বিভিন্ন ছেলেরা ড্রাগসের নেশা করে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, এখানে বোতল টুকাচ্ছে, তারপর কিছু মলাট ফলট টুকিয়ে ওইটা নিয়ে বিক্রি করে, আবার তারা ওই টাকা দিয়ে তারা ড্রাগস নিচ্ছে, ড্রাগস নিয়ে রাস্তাঘাটে পড়ে আছে। এরকম তো আমার বাড়ির ছেলেরাও থাকতে পারে, আপনার বাড়ির ছেলেরাও থাকতে পারে। এরকম যাদের বাড়িতে ওই নেশাগ্রস্ত ছেলেরা আছে, ওরাই বুঝতে পারে যে একটা ছেলে যদি যখন বাড়ি থেকে বেরিয়ে যায় নেশা করতে করতে, তখন ফ্যামিলিটার কি অবস্থা হয়। একটা ছেলের জন্য হয়তো বা তার পুরো ফ্যামিলিটাই নষ্ট হয়ে যায়। তো যখন তারা রাস্তাঘাটে থাকছে, ঘোরাফেরা করছে, ওদের মার তো অবস্থা, মা বাবার অবস্থা খুবই খারাপ থাকে। তো বেশিরভাগই ওরা একদম লো ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে। তো ওই ছেলেগুলোকে আমি প্রথমে 1-2 জনকে নিয়েছিলাম, আমার রিহ্যাবের মধ্যে নিয়েছিলাম। নিয়ে যখন ওদেরকে ঠিক করে ট্রিটমেন্ট করানোর পর কয়েক মাস পরে যখন ওদেরকে আমি আবার বাড়িতে ফিরিয়ে দিই, তখন ওদের মানে ওরার মা বাবা জানে না যে রাস্তাঘাটে ওরা বেঁচে আছে কি না মরে আছে। তো ওরা হয়তো ভাবছে যে আমার ছেলে রাস্তায় চলে গেছে, হয়তো বা ড্রাগস ফাগস নিতে নিতে ও ডেথ হয়ে গেছে, নেই বোধহয় আর। তো যখন আমাদের রিহ্যাব সেন্টারে আনার পর ওকে ট্রিটমেন্ট করিয়ে তারপর বাড়িতে দিয়ে আসি, তখন যে ওর ফ্যামিলির যে এক্সপ্রেশনটা, মানে যে খুশিটা, ওইটা শুধু ওর ফ্যামিলিই জানে। তো ওই জিনিসটাই দেখে আমি মানে আমার অনেক ভিতর থেকে অনেক আনন্দিত হয় আমি, আর এই কাজটা করতে মানে আরও উদ্যোগটা বেড়ে যায় আর কি। তো তার জন্য আমরা চাইছি যে আমাদের যেহেতু স্মার্ট সিটি আছে, ওই স্মার্ট সিটিতে এরকম যদি রাস্তাঘাটে বেগার্সরা থাকে, তাহলে জিনিসটা দেখতেও আমাদের খারাপ দেখা যায় যে ব্যাগ নিয়ে কেউ এদিকে ওদিকে ঘুরছে ফিরছে, তারপর বিভিন্ন ধরনের ক্রাইমও হচ্ছে। সবসময় দেখা যায় যে কোনো ক্লাব থেকে ধরে ওদেরকে মারধর করছে, কারণ চুরি করেছে বলে রিক্সার ব্যাটারি নিয়ে যায়,
তারপর বিভিন্ন ধরনের ওরা ক্রাইম করছে, স্ন্যাচিং করছে। তো ওই জিনিসটা এখন অনেকই কন্ট্রোলে আছে আগরতলার মধ্যে। ওই জিনিসটা এখন শোনাই যায় না। আগে যেমন পত্রপত্রিকায় বা মোবাইল খুললে এই জিনিসটা দেখা যেত, এখন এরকম কোনো কিছুই দেখা যায় না। দেখা গেলেও মাঝে মধ্যে যদি এরকম হয়, তো ওইটার কারণে আমার জিনিসটা খোলা, এই জিনিসগুলো কন্ট্রোল করা বা কাউকে একটা নিউ লাইফ দেওয়া, ঠিক ওই জিনিসটা মানে আমার নিজেরই খুশি হয়। জানি না কেন করছি, কিসের জন্য আমার খুশি হয়, কিন্তু আমার নিজের খুশির জন্যই হয়তো বা আমি এটা করছি। ঠিক ঠিক। তোমার এই যে কাজটা শুরু, সেটা ঠিক মানে কত বছর হয়েছে, কত বছর ধরে কাজ করছো, কবে শুরু হলো? এটা আমরা প্রায় 3-4 বছর হয়েছে, 3-4 বছর ধরেই করছি। কিন্তু আমরা একটা স্টেপ নিয়েছিলাম যে 30 ডেজের মধ্যে আমরা পুরো আগরতলা শহর যারা বেগার্স আছে তাদেরকে উঠিয়ে নিয়ে ট্রিটমেন্ট করে মানে আগরতলা শহর খালি করে দেব যারা বেগার্স। কারণ কিছুদিন আগেও হয়তো মানে আমরা একটা জায়গায় রাস্তায় যখন দাঁড়িয়ে থাকতাম, এখানে আড্ডা দিলে দেখা যেত এইসব মানে 10-15 জন একসাথে দেখা যেত। 1 ঘন্টা যদি দাঁড়াতাম দেখতাম একজন আসতো এরকম দেখা যেত। কিন্তু এখন টোটালি ক্লিয়ার। আমরা প্রায় 100+ যারা আছে, 100+ এবং আমরা ওদেরকে নিয়ে ওইখানে স্বপ্ন ফাউন্ডেশন নিয়ে ট্রিটমেন্ট করিয়ে তারপর আবার বাড়িতে দিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, এই যে তুমি তো অনেক বছর ধরে তাদেরকে নিয়ে কাজ করছো, তাদের সঙ্গে কথা বলা মানে কথাবার্তা বলো, ভিডিওর মধ্যে আমরা প্রায়ই দেখি সেগুলো। আর কি মনে হয় যে মানুষজন ঠিক মানে যারা আসছে বেসিক্যালি ওরা কেন এই নেশার মধ্যে আসক্ত হয়, কিসের জায়গা থেকে? এটা অনেকে হয়তো বা অনেকদিন ট্রাই করে, যে যেরকম অনেকে অ্যালকোহল খায় বা সিগারেট খায়, ওইটা যেমন নর্মাল, যেমন আজকে কনজিউম করলো ও কাল না খেলেও কিছু না, বা কয়েক বছর না খেলেও কিছু হয় না। তো এই ড্রাগসটা এটা এরকম একটা জিনিস, একবার যদি ও কনজিউম করে, আজকে করেছে, ওর কালকে করতেই হবে, কালকে সকালে করতেই হবে, কালকে রাত্রে করতেই হবে। যদি এটা নেশাটা না করে তাহলে ওর সাফারিং উঠে যায়, ও কি করবে কি না, ও পুরো পাগল হয়ে যায়। এই জিনিসটাই ওর একদম ওর নিজের কন্ট্রোল নিজের কাছে থাকে না। তো ওর এটা করতেই লাগে আর কি। তো তোমাদের এখন টিমের মধ্যে মোটামুটি কতজন লোক রয়েছে যারা এই সেবামূলক কাজের সঙ্গে যুক্ত? এটা বেসিক্যালি আমার বন্ধুরাই আমাকে হেল্প করছে, তাছাড়াও আমার স্টাফ যারা আছে তারা হেল্প করছে, আর আমার বন্ধুরা যারা আছে সবাই আমাকে হেল্প মোটামুটি করছে। কিরকম কতজন হবে মোটামুটি, ধরো তোমার টিম মেম্বারস এর আমি যদি বলি? 8-10 জনের মতো আছে। আর যাদেরকে আমি নিয়ে এসেছি, রাস্তা থেকে তুলে নিয়ে এসেছি, ওরাই আমাকে বেশি হেল্প করছে। ওরাই এখন ঠিক হয়ে আমার ওদেরকে মানে ঘর সাফ করা, রান্না বান্না করা, তারপর আমার কুকুর আছে, 1-2টা কুকুর আছে, ওদেরকে দেখভাল করা। তো ওরাই এখন সব কাজগুলা এখানে করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মোটামুটি তুমি এখন পর্যন্ত মোটামুটি কতজনকে এরকম ভাবে সেন্টারে এনেছো এবং তাদেরকে নতুন জীবন ওদেরকে 200+। ওকে, 200+। people are doing really a marvelous job. আমি যদি একটা কথা জিজ্ঞেস করি, ধরো আমরা যখন নতুন কোনো একটা জিনিস শুরু করি, তো প্রথম দিকে হয়তো একটা আর্থিক অনটন থাকে, একটা টাকা পয়সার জোগাড় করা, তারপরে তোমার যেমন অনেকটা স্পেসের প্রয়োজন, অনেকগুলো মানুষ সেখানে থাকছে, একটা জায়গার বন্দোবস্ত করা, এগুলো কিভাবে ধীরে ধীরে তৈরি হলো? এইগুলা তো আমরা জায়গাটা তো আমি নিয়েছিলাম, যেটা ওইটা রেন্টে নিয়েছিলাম। তো ওইটা রেন্ট, ইলেকট্রিক বিল সব কিছু মিলিয়ে ধরো 50,000 এবার এরকম যায়। ওদেরকে খাবার দাবার ব্যবস্থা, তারপর জামা কাপড়, মেডিসিন দেওয়া, তারপর ব্লাড টেস্ট, বিভিন্ন ধরনের একটা আমাদের এখন 3-4 জনের একটা ফ্যামিলি হলে মিনিমাম কত টাকা লাগে দেখতে পারছো। আর ওইখানে তো মানে 100+। ওদেরকে হসপিটালে নিয়ে যাওয়া আসা, তারপর গাড়ির ইএমআই আছে, গাড়ির পেট্রোলের খরচা আছে, অনেক ধরনের স্টাফের খরচা আছে যারা এরকম আমাদের সাথে কাজ করছে। ওদেরও কিছু না কিছু বাড়ি ঘরে দিতে লাগে ওদের, কারণ তারা সবারই একদম লো ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে। তো এসব নিয়ে সবটাই আমার নিজের টাকা দিয়ে এটা করছি আর কি। আর কিছু আছে ধরুন 10-20% যারা আছে আমাদেরকে ওই ভিডিও দেখে কিউএনএ একটা ডালের বস্তা দিল, সয়াবিন দিল, তারপর চাল দিল, ওইরকম করে করে একটু একটু করে 10-20%-এর মতো আমার হয়ে যায়, আর বাকিটা আমার থেকেই দিতে লাগে আর কি। ওকে ওকে। তো তুমি যখন শুরুর দিকে কাজটা শুরু করেছিলে তখন এরকম ভাবে ধরো বিভিন্ন জায়গা থেকে তুমি ফান্ড কালেকশন বা ডোনেশনের চেষ্টা কি তুমি করেছিলে? মানে বিকজ এই কাজটা তো
একটা বৃহত্তর ভাবে যদি এগিয়ে নিয়ে যেতে চাই, আমি অনেক দিনের জন্য কথা ভেবে যদি বলি, তো একটা বিশাল ফান্ডের প্রয়োজন এখানে। তো সেই ক্ষেত্রে তুমি কি কখনো মানে ধরো সাধারণ ত্রিপুরাবাসী যারা রয়েছেন বা সরকারি বেসরকারি ভাবে বিভিন্ন অর্গানাইজেশনের কাছে কি কোনো ধরনের সাহায্য চেয়েছো? এটা আমরা ক্রাউড ফান্ডিং, যেমন আমার পেজ থেকে দিয়েছিলাম যে আমাদেরকে এরকম সাহায্যের দরকার, তো আমাদেরকে আপনারা সবাই মিলে সাহায্য করুন, ত্রিপুরাবাসী যারা আছেন আমাদেরকে সাহায্য করুন। তো তারা তো মানে অনেকেই দিয়েছে, 100, 200, 1000 এরকম অনেকেই দিয়েছে। প্রায় ভিউজ গিয়েছে ধরো 2 লাখ ভিউজ গেছে। তো এটার মধ্যে 400 কি 500 মানুষ আমাদেরকে দিয়েছে। তো এটা 50-60,000-এর মতো হয়ে গেছিলো। আচ্ছা আচ্ছা, মোটামুটি আমার একটা এগিয়ে যায় আর কি। তো এটা সবসময় করিনি, নেক্সট টাইম যখন আবার করলাম 7000 এসছে। তো এটা অনেকই কমে গেছে। তারপর থেকে আমি আর এটা করি না আর কি, ফান্ডিং এর জন্য। কারণ সবাই একটু স্কিপ করতেই ভালো লাগে, যে একটু স্কিপ করে দিই, বা আমি হয়তো বা দিচ্ছি না, অন্য কাউ দেবে। তো ওই জিনিসটা ভেবেই মানুষরা বেশিরভাগই দেয় না আর কি, স্কিপ করে যায় এটা। আর গভর্নমেন্টের তরফ থেকে এটা করতে গেলে ধরো 3 ইয়ার্স পরে এটা আমাদের ফান্ডিংটা সাবমিট করলে 3 ইয়ার্স পরে, কিন্তু 3 ইয়ার্সে তো দেখা যাবে রাস্তাঘাটে এটা মানে একদম ভরে যাবে, প্রত্যেকটা ঘরে একটা করে পেশেন্ট থাকবে। তো এখন থেকেই তো এটা কন্ট্রোল না করলে তো 3 ইয়ার্স পরে এটা কিভাবে এটা ইয়ে হবে। এখনই তো দেখতে পারলে কি রাস্তাঘাটে বেরোলে হাত পাতে এসে ছেলেরা টাকা দাও, এরকম কি ছোট ছোট বাচ্চারা 8 বছর 9 বছর, হয়তো ওদের মা নেই, বাবা আছে, বাবা রিক্সা চালায়, ওই ছেলেটাকে কে দেখাশোনা করবে? এই ছেলেটাকে তখন রাস্তায় বেরিয়ে যায়, গিয়ে ভিক্ষে করে। তো এইভাবেই চলছে আর কি। বিকজ আমার মনে আছে আমরা যখন কলেজ শেষ করে মানে মাত্র কলেজ শেষ করেছি, সেই সময় আমাদের বন্ধুদের একটা গ্রুপ তৈরি হয়, এবং আমরা বন্ধুরা যেরকম হয় না, ধরো কোথাও বসে একটুখানি গল্প করছি, আড্ডা করছি, তো এরকম সিটি সেন্টারে আমরা যেতাম, বিভিন্ন জায়গাতে যেতাম। তো এরকম ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা আসতো, এসে দাদা 10টা টাকা দাও। এবার 10টা টাকা দিলে তুই কি করবি? তো একদিন আমি ফলো করলাম, কি করে দিলাম, ধরো 10 টাকা গেল ওই পাশের দোকানে, তখন ডেনড্রাইট পাওয়া যেত ইজিলি অ্যাক্সেসিবল। এখন যদি অনেক রেস্ট্রিকশনস আছে এই বিষয়গুলোর মধ্যে, which is very good. তো এবার সে কি করলো, সে ওখানে গিয়ে একটা ডেনড্রাইট কিনলে তারপর যেরকম ভাবে ডেনড্রাইট ডে নেশা হয় ওই ধরনের একটা বিষয়ের সঙ্গে যুক্ত। তখন আমরা বন্ধুরা মিলে ডিসাইড করলাম যে নেক্সট টাইম থেকে কাউকে যদি কিছু দিতে লাগে, আমরা শুধুমাত্র খাওয়ার জিনিস কিনে দেবো, বা যদি তার কোনো প্রয়োজনীয় মেডিসিন বলো বা কিছু একটা লাগে এরকম জিনিস কিনে দেবো, কিন্তু পয়সা কখনো দেওয়াটা ঠিক না, তার হাতে আমরা দেবো। পয়সা দিলে এই পয়সাটা দিয়ে নেশাটা করবে। কিছু কারোর দিতে লাগলে কিছু কিনে দিয়ে দাও, খাবার দরকার ওর খাবার কিনে দিয়ে দাও, ওর জামা কাপড় দরকার কেউ একটু জামা কাপড় কিনে দাও। এই পয়সাটা দিলেই ও গিয়ে ওই নেশাটাই করবে, আর কোনো কিছু করবে না। কারণ ও পয়সা তো কোনো দোকানে গেলে খাওয়ার জন্য গেলে ওকে মানা করবে না, দোকানদার ওকে দিয়ে দেবে, বাচ্চা বলে বা গরিব বলে দিয়ে দেবে। তো ওই পয়সাটা ও জমিয়ে এই নেশাটার মধ্যে ইউজ করে। কোনো সময় ও এই পয়সাটা দিয়ে খাবার জিনিস কিনবে খাবে না তো, কারণ কি আমরা ওকে কেক কিনে দেওয়ার চেষ্টা করেছি, বলেছে যে তোর খিদে পেয়েছে কেক কিনে দেই, ফ্রুটি কিনে দেই, বা কি খাবে বল, আইসক্রিম কিনে দেই। ওদের যখন খাবার খাবে না, বলে দাদা তুমি টাকা দাও, আমি তো টাকা তো আমি দেবো না। ওরা খাবে না, তুমি কিনে দিলেও খাবে না, ও টাকাই চাইবে। কারণ কোনো দোকানে গেলে ওকে মানা করবে না যে তোকে খাবার দেবো না, কোনো না কোনো দোকানদার দেবেই। আর কেউ না কেউ তোমাদের মতো কেউ না কেউ ওদের পেট ভরে দেবেই। তো তখন তোমার থেকে খুঁজলো, এখন আরেকজনের কাছে গিয়ে ও তো পেট ভরা খাবে না, তো টাকাটাই খুঁজবে। এবার টাকাটা খুঁজে একটু একটু করে জমিয়ে ওই নেশাটা করবে। ঠিক ঠিক। তোমার ভিডিওগুলো কালকে রাতে আমি তো রোজই দেখি, অলমোস্ট একটা একটা আপডেট চলতেই থাকে। তো কালকে রাতে আমি বেসিক্যালি অনেকগুলো ভিডিও দেখছিলাম, অ্যান্ড আই লিটারালি ক্রাইড ম্যান। মানে আমরা যারা ঘরে বসে রয়েছি, হয়তো অফিস যাচ্ছি আসছি, হয়তো রাস্তাঘাটে দেখি আমরা চোখ এড়িয়ে যাই তাদেরকে দেখে। একটা 14 বছরের বাচ্চার ভিডিও দেখছিলাম, যাকে কিনা তোমরা খুব সম্ভব বটতলার ওই এরিয়াটা থেকে তোমরা রেস্কিউ করেছো, এবং এখান থেকে ওর ট্রিটমেন্ট সেন্টারে নিয়ে গেছো, এবং তারপর সেখান থেকে আবার 6-7 মাস পর বোধহয় তার ফ্যামিলির কাছে। এই স্টোরিটা যদি একটু বলো আমাদেরকে, কিভাবে হলো বিষয়টা। ওই ছেলেটাকে আমরা, ও ট্রাইবাল ছিল, ট্রাইবালটার কথা বলছো নাকি? ও ট্রাইবাল, হাতে একটা, ও আচ্ছা হাতে যেটা ছিল, আচ্ছা ওটা সিটি সেন্টারে। হ্যাঁ আচ্ছা সিটি সেন্টার, ওকে। তো ও ইনজেক্ট করতে করতে এই একই জায়গার মধ্যে ও সবসময় এই ড্রাগসটা ইনজেক্ট করতো। তো ইনজেক্ট করতে করতে ওর এই জায়গাটা পুরো ঘাও হয়ে গেছে, ইনফেকশন হয়ে ওর যে মেইন বোন, ওই মেইন বোনটা বেরিয়ে গিয়েছিল। তো এখানে বোনটা ওপেনলি দেখা যাচ্ছিল। তো মানে ওর কোনো সেন্সই নেই,
ও ড্রাগস নিয়ে এরকম ভাবে কনজিউম করেছে ড্রাগসটা, ওর কোনো সেন্সই নেই। ওর যে হাতের বোনটা উঠে এসছে, আমাদের হালকা একটু কাটলে এটার কি পরিমাণ ব্যথা পেইন হতে ব্যথা থাকে। কি পরিমাণ ব্যথা হয়। হ্যাঁ। আর ওর এখানে বোন বেরিয়ে আছে, ওর কোনো সেন্সই নেই এটার প্রতি। ও আইসক্রিম খাচ্ছে, ওই ড্রাগসটা নিয়েছিল হয়তো বা কিছুক্ষণ আগে, আইসক্রিম খাচ্ছে, ও খাচ্ছে, মানুষ থেকে টাকা খুঁজছে, ওর হাত দেখে মানুষ টাকা দিয়ে দিচ্ছে, কিন্তু মানুষের তো এটা জানা নেই যে কি ও তো কারণে এটা হয়েছে। কি মানে কি কারণে হয়েছে, বা ওকে টাকা দিলে এটার জন্য অনেকে ট্রিটমেন্টের জন্য টাকা দিচ্ছে, ও তো ট্রিটমেন্ট করাবে না, ও তো ড্রাগস নেবে। অনেকের জানাই নেই এরকম ড্রাগস ওরা ইউজ করছে। রাইট রাইট। তো ওকে যখন আমি দেখলাম, আমার তো দেখি, আমি যাদেরকে দেখি যারা ড্রাগস নেই তাদেরকে আমি দেখি বুঝে ফেলি যে ও ড্রাগস নেই। তো আমি ওকে দেখলাম যে, তারপর ওকে জিজ্ঞাসাবাদ করার পর সবকিছু জানার পর দেখলাম যে ওর বাবা নেই, ওর মা আছে, মাও ভিক্ষে করে, রাস্তাঘাটে ভিক্ষে করে। ওকে আমরা তখন আমাদের সাথে যাওয়ার জন্য বলি যে তোকে ট্রিটমেন্ট করিয়ে ঠিক করিয়ে আবার বাড়িতে পাঠাবো। তখন ও যেতে চাইছিল না আমাদের সাথে। ও জানে যে রিহ্যাবে গেলে অনেক দিন হয়তো বা আটকা পড়ে যাব, আমি ঘোরাঘুরি হবে Basically না, নেশাটা আর করতে নেশাটা পারবো করতে না। পারবো না, ওই জিনিসটা। তো তারপর ওকে আমরা টেনে এসে নিয়ে গাড়িতে উঠিয়ে তারপর নিয়ে গেলাম জিবি হসপিটালে। ওইখানে গিয়ে ওর ড্রেসিং বেসিং করে তারপর ওকে আমরা ওই রিহ্যাব সেন্টারে নিয়ে গেলাম আর কি। ওইখানেই তারপর ড্রাগসের ট্রিটমেন্ট হওয়ার পর তখন প্রায় দুর্গাপূজার সময়, গণেশ পূজার সময়, দশমীর সময় এসেছিলো, প্রায় 6-7 মাস পরে ওর ফ্যামিলিতে খবর দিই, তারপর ওরা এসে ওকে নিয়ে গেছে আর কি। তো ওরাও ভাবছিল যে রাস্তায় হয়তো বা পরে মরে আছে, ওকে তো অনেক দিন ধরে দেখি না, ড্রাগস নিতে নিতে হয়তো বা মরে গেছে। আচ্ছা, এই বিষয়টা কেন হয়? ধরো তোমরা যখন ওকে যখনই রেস্কিউ করছো তখন তোমরা ওর পরিবারকে জানাচ্ছ না, হয়তো 5-6 মাস পর বা যখন একটু ও সুস্থ হয়ে উঠেছে তখন জানাও, এই বিষয়টা ঠিক কেন? এই বিষয়টা তো আমরা তো জানি না ওর ফ্যামিলি কোথায় বা কে আছে। তো বেশিরভাগই আমরা ভিডিওটা আপলোড দেওয়ার কারণে হলো ওর ফ্যামিলি যাতে জানে, ওকে, বা ফ্যামিলির কাছে মোবাইল নেই, ওর আশেপাশের মানুষ যারা আছে ওরা কেউ না যাতে কেউ দেখে কেউ না হয়তো কেউ inform দেখে করবে। ওর ফ্যামিলিকে যাতে তা ইনফর্ম তোমরা করে কি দেয়। তখন তাদের কাছ থেকে কিছু জানার চেষ্টা করো যে তোর বাড়ি কোথায়, কোথায় থাকে? হ্যাঁ, বেশিরভাগই জানার চেষ্টা করি, কিন্তু এটা তো অনেক দূরে দূরে থাকে, আমাদের যাওয়া আসাটাও সম্ভব হয় না, বা অনেক বা হয়তো খুঁজে বের information করাটাও skip ও হয়তো করে, হ্যাঁ বলতে চায় না। বলতে চায় না। তো বেশিরভাগই বাড়ি থেকে যখন বেরিয়ে যায় তখন বাড়ির মধ্যে তো ওদেরকে নিয়ে একটা মানে যখন লাস্ট পর্যায়ে চলে যায় বাড়ির মধ্যে, এরকম ওরা হ্যারাসমেন্ট করে মা বাবাকে, ফ্যামিলিকে এরকমভাবে হ্যারাসমেন্ট করে, যার জন্য ফ্যামিলির মন থেকে ওরা উঠে যায়। কারণ ওরা তো মানে নেশা ওরা আর করছে, কেয়ারও করে না, ওরা যা হয় হোক। ওরা নেশা করছে, ওরা তোমার সাথে মারপিট করবে, মা বাবাকে মারবে, ধরবে, ঘরের বাল্ব নিয়ে বিক্রি করে নেবে, ফ্যান নিয়ে বিক্রি করে নেবে, হাতের ডেক নিয়ে বিক্রি করে নেবে। মানে ওরা তখন নিজস্ব একটা অন্য দুনিয়ায় ওরা থাকে, কি ওদের হচ্ছে টাকা কিছু ওদের জানে না। টাকা লাগে, নেশাটা কেনার জন্য ওদের টাকা লাগে, কি করছে কি না করছে ওদের কোনো আইডিয়াই নেই। আচ্ছা আচ্ছা। যখন একদম ঠিক হয়ে যায়, যখন ওদেরকে আমরা বোঝাই দেখ তুই বাড়ি ঘরে এরকম করতি, বা ওদের মা বাবা যখন আসে তখন বলে যে দেখ তুই বাড়িতে তোর জন্য এটা হয়েছে ওইটা হয়েছে, তোর জন্য আমাদের কথা শুনতে হয়েছে, তুই ওর বাড়ি থেকে এটা চুরি করে নিয়ে এসেছিস, যার জন্য আমাদেরকে পাড়ার মানুষ এসে আমাদেরকে মেরেছে, আমাদেরকে কথা শুনিয়েছে, তোর বাবাকে মেরেছে, এইসব ওদেরকে যখন বোঝায় তখন ওরা ফিল করে যে আমি কি কি করেছি। তার আগ পর্যন্ত তাদের কোনো আইডিয়াই থাকে না। ওই সময় কি করেছে ওদের মনে নেই কি কি করেছে ওরা। আচ্ছা আচ্ছা। তো তোমরা যখন তাদেরকে মানে মোস্ট অফ দ্য টাইম আমি দেখেছি যে তাদেরকে খুব জোর জবরদস্তি করেই গাড়িতে ওঠানো হয়, নিয়ে যেতে লাগে, নিজে থেকে তো কেউ অফকোর্স আসতে চাইবে না। একটা মজার প্রশ্ন করি এই জায়গাটার মধ্যে, যে সবাইকে নিয়ে যাওয়ার পরে প্রথমে তাদের চুল ফেলে দেওয়া হয় কেন? চুল ফেলে দেওয়ার কারণ হচ্ছে ওরা মানে ওরা যখন ড্রাগসটা নেয় তখন ওরা স্নান করতে চায় না, ওদের শরীর থেকে অনেক গন্ধ আসে, স্নান করেন ওরা 2 মাস 3 মাস পর্যন্ত। যখন রাস্তাতে যারা আছে ড্রাগস নেওয়া বাড়ির থেকে যখন বের হয় 6-7 মাস ধরে ওদের স্নানের সাথে কোনো দেখা নেই, ওদের ড্রেসও চেঞ্জ করে না। বেশিরভাগই দেখবে যে ড্রেসের অবস্থা খুব খারাপ, চুল দাড়ি আঠা লেগে আছে, এরকম এরকম অবস্থায় থাকে। তার জন্য আমরা ওকে আগে ফ্রেশ করি, ঠিক করতে হলে তো ওকে আগে ফ্রেশ করতে লাগবে, তারপরও ঠিক করে খাওয়া দাওয়া করবে, ওকে ওর ড্রেস আপ আগে চেঞ্জ করতে লাগবে। তো রাস্তার মধ্যে তো বিভিন্ন ধরনের ইনফেকশন থাকে, থাকে, তো ওইসবের জন্যই তারা আগে চুল দাড়ি কেটে তারপর ফ্রেশ করে
পাখিদের সাথে তো ওদের ঘুমাতেও লাগবে, নাহলে ওদের শরীর থেকে অনেক দুর্গন্ধ আসে, ওইটার জন্যই করা হয়, ওইটার জন্য ফ্রেশ করা হয়। বুঝতে পেরেছি। তো এই যে তোমাদের তো খুব সম্ভব বোধহয় উদয়পুরে একটা নতুন ব্রাঞ্চ উদয়পুরে একটা এই বিষয়টা সম্পর্কে যদি আগরতলায় তো এটা আছে, এখন আমরা চাইছি আস্তে আস্তে আগরতলার বাইরেও পুরো ত্রিপুরার জন্য আমরা কাজ করব। ভবিষ্যতে যদি আমার দ্বারা পসিবল হয় বা আশীর্বাদ থাকে, মায়ের আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ থাকে, আমরা পুরো ইন্ডিয়াতে এই জিনিসটা করতে চাই। রাইট রাইট রাইট। কারণ পুরো ইন্ডিয়াতে এখন এই জিনিসটা চলছে। এখন হয়তো বা অন্যদিকে নেই, ত্রিপুরাতে মানে আমাদের ইন্ডিয়ান নাম্বার 1-এ আছে এখন ত্রিপুরা এই ড্রাগসের দিক দিয়ে। ওকে। তো এটা অন্য কোনো স্টেটে এখনো নেই, আস্তে আস্তে ছড়াচ্ছে, কলকাতা, ব্যাঙ্গালোর আস্তে আস্তে ছড়াচ্ছে। তো আমাদের ত্রিপুরাতে এটা বেশি দেখা যাচ্ছে। তো মোস্ট অফ দ্য টাইম কি দেখা যায় যে স্লাম এরিয়াগুলোতেই কি এই বিষয়টার বেশি প্রভাব ফেলছে? স্লাম এরিয়া সব মিলেই কোনো এরিয়া বিয়ে নেই, সব আমার বাড়ি আজকে ধরুন গোলচক্করে, রামনগরে, আমি বলবো যে আমাদের বাড়ির এখানে অনেক বেশি। এখন তোমার বাড়ি অন্য একটা সাইডে, তুমি বলবে না আমার বাড়ির দিকে অনেক বেশি। বুঝতে পারছি। তো এটাই বোঝা যাচ্ছে যে সব দিকে এটা বেশি, কোনো দিকে কম নেই, সব দিকেই বেশি। এখন দেখা যাচ্ছে যে মানে 10টা ঘর থেকে মিনিমাম তোমার 3টা কি 4টা ঘরে আছে এটা, একজন না একজন এই এডিক্ট পেশেন্ট আছে, ড্রাগ এডিক্ট পেশেন্ট। তো উদয়পুরের কথাটা যেটা হ্যাঁ, উদয়পুরে ওইটা এখানে তো আগরতলার জন্য আমরা যথেষ্ট করেছি, আগরতলা পুরো খালি হয়েছে। তো 95%ই আমরা খালি করে দিয়েছি, হয়তো আর 5% আছে যেগুলো আমরা ধরতে পারিনি, রিচ আউট করতে পারিনি, বা আমাদের এখানে জায়গা অনেক কম। আমি একটা ভিডিওতেও দিয়েছিলাম যে ওরা যখন ঘুমায় হাঁটার জায়গা নেই, খাটের তলায় গিয়ে ঘুমাচ্ছে 2জন 3জন, একজনের উপর একজন উঠে ঘুমাচ্ছে, তো ওদের থাকার জন্য জায়গা নেই, এরকম অবস্থা হয়েছে। তারপর এর মধ্যে আছে গরমের মধ্যে একটা শরীরের একটা হিট থাকে, শ্বাসের একটা হিট থাকে, ওই হিটটাও ওদেরকে ওইখানে সহ্য করতে লাগছে, একজনের উপর একজন উঠে ঘুমাচ্ছে। কিন্তু ওদেরকে আমি এখন নিয়ে রাখার পর মানে ছেড়েও দিতে পারছি না, রাখতেও পারছি না, এরকম একটা কন্ডিশন হয়ে আছে এখন আমাদের এখানে। তো এখানে হয়ে গেছে, এখন আমি চাইছি যে আগরতলার বাইরে যাতে একটু করতে পারি, তো তার জন্য উদয়পুরটা খোলা। তো উদয়পুরের এখানেও দেখা যাচ্ছে যে ড্রাগস পেশেন্ট ওইখানে একটু কমই আছে, রাস্তাঘাটে থাকে এরকম অনেক কম। কিন্তু ওইখানে দেখা যাচ্ছে যে মেন্টালি যারা একটু ডিসেবল আছে তারা ওইখানে মোটামুটি অনেকই আছে। তো আমরা চাচ্ছি যে ওইরকম যারা মেন্টালি পেশেন্ট আছে, তারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, ওইরকম একটা পেশেন্টকে আমরা কিছুদিন আগে নিয়ে গিয়েছিলাম, নিয়ে ওকে চুল দাড়ি কেটে তারপর ওকে এখন আমাদের সাথে এসে খেলাধুলা করে, ক্যারাম খেলে, তারপর ঘর পরিষ্কার করে, তারপর রান্না বাড়িও করে, ওকে আমরা বাজারেও নিয়ে যাই। আচ্ছা আচ্ছা। তো লোকে দেখে বুঝতে পারে না যে ওই যে রাস্তাঘাটে ওই পাগলটা ঘুরতো উনি, তো এরকম দ্যাট ইজ দ্য অ্যাচিভমেন্ট। তো এইরকম একটা রাস্তার পাগল যদি ওকে এনে আমরা একটু টাইম দিই বা ওকে একটু কেয়ার করি যখন, তাহলে তো একটা মানুষের জীবন, ও তো জানতো না যে ওর লাইফটা এরকম হয়ে যাবে। ঠিক ঠিক ঠিক। তো এটা যখন আমরা নিয়ে আসি, এখন ও এত ভালোভাবে কাজ করছে, ওর ফ্যামিলিও দেখছে, তারপর পাড়ার মানুষও দেখছে, তো সবাই তো ওকে চিনতে পারে না যে আরে এই পাগলটাকে সবাই চিনে, কিন্তু এই মানুষটাকে কেউ চেনে না। তো ওইটাই আর কি, ও এখন একদম নর্মাল আছে, আমাদের সাথে কথাবার্তা বলে, ঘোরাফেরা করে, বাজারেও যায়, মার্কেটিং করে। এই যে ধরো 6-7 মাস পর যখন ফ্যামিলির সঙ্গে তাদের একটা রিইউনিয়ন হয়, তখন ফ্যামিলি মেম্বারসদের মানে এটা কি থাকে, আবেগটা ঠিক আবেগটা তো বিশেষ মুহূর্ত তুমি শেয়ার করতে চাও? আবেগটা তো সবাই গিয়ে ওদের ছেলেকে ঝাঁপিয়ে পড়ে যে আরে তুই তো এরকম ছিলি না, তুই আমার ছেলে এরকম ছিলি। মানে বাড়ি থেকে যখন বেরিয়েছিল ওরা তো নেশা করতো, তো ওদের চেহারার ফেস কাটিংই অন্যরকম ছিল। তো এখন এখানে এসে ভালোভাবে থেকে যখন খাওয়া দাওয়া ঠিক করে করছে, তারপর সব কিছু এখানে ওদের যাবতীয় যা যা লাগে এখানে পাচ্ছে ওরা, তো ওদের ফেস কাটিংই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ওই জিনিসটা দেখে যে আমার ছেলে তো এরকম ছিল না, ভাই তুমি ভগবান, আমাদের কাছে তুমি ভগবান, তুমি আমার ছেলেকে এরকম বানিয়ে দিলে আমার কাছে ভগবান, আমার ছেলে এরকম ছিল না। তো ওই জিনিসটি শুনে মানে নিজের থেকে নিজের আনন্দটা আসে আর কি, অন্য কিছু না। এই যে তুমি বললে যে তাদেরকে প্রথমে ধরো রেস্কিউ করা, তারপরে ফ্রেশ করে ট্রিটমেন্ট সেন্টারে নিয়ে যাওয়া, সেখান থেকে তোমাদের এখানে নিয়ে আসা, এই যে টোটাল প্রসেসটার মধ্যে ধরো
মেডিসিন তো হয়তো কিছু থাকে তাদের জন্য, হ্যাঁ। এবং তার পাশাপাশি আমার যতটুকু মনে হয় আর কি, যে ধরো কাউন্সিলিং, সাইকোথেরাপিস্ট এই ধরনের মানুষদেরও তো ইনভলভমেন্ট হয়তো থাকা। হ্যাঁ, এটা প্রয়োজন, খুবই প্রয়োজন তো যে এটা তোমরা একজন, কিভাবে অ্যারেঞ্জ করছো? এটা তো আমরা ওদেরকে আনতে গেলে এখন একটা সাইকিয়াট্রিস্ট, ডাক্তারের প্রয়োজন, নার্সের প্রয়োজন, তারপর কাউন্সিলর প্রয়োজন। তো এইসব জিনিস করতে গেলে আমার দেখা যাচ্ছে যে আরো 1,00,000-1.5 লাখ টাকা লাগবে ওদেরকে আনার জন্য। দুটো নার্স কমপক্ষে থাকা দরকার, দুটো ডক্টর থাকা দরকার। এটা ধরতে গেলে একটা হসপিটালে, রাইট 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 এটা একটা হসপিটালে, এটার মধ্যে এইচআইভিও আছে, হ্যাপাটাইটিসও আছে। তো আমাদের কাছে তো ওইরকম স্টাফ নেই। যখন দেখা যাচ্ছে যে আমরা আড্ডায় আছি, তখন আমরা ওদেরকে নিয়ে যাই, চল বন্ধু আজকে কাউকে ধরে নিয়ে আসবো, চল বন্ধু আজকে এখানে গিয়ে একটা করি, ওদেরকে নিয়ে আসি। তো ওদেরকে তখন পাওয়া যায়। কিন্তু হসপিটালে যাওয়ার সময় তো আমার যাদেরকে মানে আমার রিহ্যাবের যারা আছে স্টাফ, তাদেরকে নিয়ে যেতে লাগে। তো আমি এখন দেখা যাচ্ছে যে একজনের শরীর খারাপ, ওর সাথে জীবিতে 2জন স্টাফ থাকতে লাগে, দুজন স্টাফ সকালে, 2জন স্টাফ রাত্রে। তো এখানেই 4জন স্টাফ চলে গেছে। তারপর আবার রিহ্যাবের মধ্যে যারা নাইট ডিউটি দেয় তারা ঘুমায় সকালে, আবার যারা রাতে ঘুমিয়ে যায় তারা সকালে উঠে আবার ডিউটি দেয়। তো এরকম 10-15 জন আমাদের স্টাফের দরকার। তো ওই স্টাফও আমাদের কাছে কম, কারণ স্টাফ রাখলে তো আমার স্যালারি দিতে লাগবে, স্যালারিটা কোথা থেকে আসবে? তারপর ডাক্তার, কাউন্সিলর এইগুলার রাখার জন্য আরো 1,00,000-1.5 লাখ টাকা আরো দরকার। তো ওই টাকাটাও তো আমরা জোগাড় করতে পারছি না। ওদেরকে খাওয়াবো না ট্রিটমেন্টই করাবো, নাকি আমি এইসব ডাক্তার, নার্স ওদেরকে নিয়ে আমার এখানে রাখবো? তো এটার জন্য আমার খুবই প্রবলেম হচ্ছে। তো বেসিক্যালি আমি যদি বলি যে ধরো মেডিসিনের পরেই যে 6-7 মাস তোমাদের সাথে রয়েছে, এই সময় কি ওদের মধ্যে কোনো ধরনের ভায়োলেন্ট কোনো ধরো বিহেভিয়ার লক্ষ্য করা যায়, যে কাউকে একটু আক্রমণ করা বা কিছু একটা করা, এই ধরনের বিষয়গুলো করার চেষ্টা করে? এটা যতদিন মেডিসিন খায়, যেমন একটা মেডিসিন পিরিয়ড থাকে, 6-7 দিনের একটা পিরিয়ড থাকে। তো ওই মেডিসিন পিরিয়ডে যখন তারা একটু অ্যাগ্রেসিভ থাকে, বা অনেকে নর্মালি হয়ে যায়, আর অনেকে আছে মানে ও ঘুমের মধ্যে থাকবে। এই যে আমরা মেডিসিনটা দিই, এটাও একটা ঘুমের মেডিসিনই, একটা নেশা দিয়ে আরেকটা নেশা ছাড়ানো। ওই মেডিসিনটাও ঘুমের ট্যাবলেটই, কাইন্ড অফ নার্ভাস কিছু। হ্যাঁ হ্যাঁ। তো ওই মেডিসিনগুলা যখন খায় ও হ্যালুসিনেশন ওর হয়ে যায়। তো ও কি করছে কি না, এখানে যাচ্ছে, ওয়ালে বাড়ি দিচ্ছে মাথা, ওর সাথে 2জন স্টাফ থাকতে লাগে। তারপর ও ঘুমের মধ্যে কি বলছে, ও এদিকে ওদিকে নাড়াচাড়ি করছে। তো এরকম হয়ে যায়, 6-7 দিন হয়ে যায়। তারপর একদম নর্মাল, আমার তোমার মতো একদম নর্মাল হয়ে যাবে, একদম যা বুঝাবো তাই বুঝবে, যা বলবো তাই করবে, একদম নর্মাল হয়ে যায়। তখন বাকি যে 6-7 মাস রাখাটা, ওটা একটা উইথড্রল পিরিয়ড থাকে, মানে জাস্ট একটা অভ্যেসের মধ্যে আবার ফিরে আনাটা। ওদেরকে সকালে উঠিয়ে মেডিটেশন করা, তারপর এনএ মিটিং, গ্রুপ ডিসকাশন, খাওয়া দাওয়ার টাইম আলাদা, স্নান করার টাইম আলাদা, সবকিছুর টাইম আলাদা আলাদা, টিভি দেখার টাইম আলাদা, খেলাধুলার টাইম আলাদা, তারপর আবার ঘুমানোর টাইম আলাদা, খাওয়া দাওয়ার টাইম আলাদা, সব কিছু টাইম টু টাইম, সকাল 6টা থেকে একদম রাত্র 11টা পর্যন্ত সব কিছু টাইম টু টাইম হয়। তো ওইটা হচ্ছে একটা অভ্যাস চেঞ্জ করা। আচ্ছা আচ্ছা। তো কিন্তু এখন আমাদের একজন কাউন্সিলর দরকার, কাউন্সিলিং করানোর জন্য, ওদের মাইন্ড ফ্রেশ করার জন্য। আমরা আর যতটুকু পারি আমরা করছি, কিন্তু একটা কাউন্সিলর হলে খুবই ভালো হয়, যার এই বিষয়ে দক্ষতা বেশি। হ্যাঁ, অফকোর্স। বন্ধুদেরকে জানিয়ে রাখি, আমাদের এই পডকাস্ট এই মুহূর্তে যারা দেখছেন তাদের কাছে বিনম্র অনুরোধ, যদি আপনাদের মধ্যে থেকে কেউ নিজ উদ্যোগে তাদের পাশে এসে দাঁড়াতে চান, স্বপ্না ফাউন্ডেশনের পাশে এসে দাঁড়াতে চান, কিংবা এই সমাজের জন্য কিছু করতে চান, আমি স্পেশালি যারা কাউন্সিলিং করান, যাই কেউ সাইকোথেরাপিস্ট রয়েছেন, যারা সাইকিয়াট্রিস্ট রয়েছেন, তাদেরকে অনুরোধ করব এই শুভমের সঙ্গে যোগাযোগ করার জন্য, স্বপ্না ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করার জন্য, যাতে করে ওরা যে মহতি উদ্যোগকে লক্ষ্য করে এগিয়ে চলেছে কাজের জন্য, একটা নতুন ত্রিপুরা গড়ার লক্ষ্যে, সেই উদ্দেশ্য যেন তাদের সফল হয়। শুভম, আমরা একটু মজার ঘটনায় যাব। তোমার পরিবার, এটা তো একটা পরিবারের মতন, এখন অনেক বন্ধু তোমার রয়েছে, ওরা তোমাকে দাদা, ভাই, বন্ধু যেরকম ভাবেই ডাকে। একটা মজার ভিডিও দেখেছিলাম, ইন্দুর এবং পিস্তলের যুদ্ধ, সেইটা যদি একটু বলো আমাদেরকে। ওরা মানে সব সময় এটা কিছু একটা নিয়ে ওরা হয়তো বা ওদের ঝগড়া হয়েছিল, সেটা আমার ঠিক মনে নেই।
তো ওদেরকে রাস্তায় যখন থাকতো ওদের কেউ না কেউ ওদেরকে নাম দিত, একজনের নাম ইন্দুর ছিল, আরেকজনের নাম পিস্তল। আচ্ছা। মানে ওদের যে ওরা যে রাস্তাঘাটে থাকে ওদের সবই যারা ড্রাগস নেই সবাই তো রাস্তাঘাটে থাকে, তো ছোট ছোট সবাই ছেলেরা, তো ওরা একজন আরেকজনকে চিনে যে ভাই ও তো এখানে থাকতো, ওর নাম ইন্দুর ডাকতাম আমরা, কারণ ওর আগেও তো ওর সাথের যারা আছিল ওদেরকে আমি নিয়ে এসেছি। আচ্ছা। তো ওরাই বলছে ভাই ওর নাম ইন্দুর, ওকে আমরা ওখানে ইন্দুর ডাকতাম। তো সবাই এখন একসাথে হয়ে গেছে, তার জন্য এখন ওদের নামটা ওইরকম ভাবে আর কি, একজনের নাম ইন্দুর একজনের নাম পিস্তল। আচ্ছা। তো ওরা একটা কি নিয়ে একটা বিষয় নিয়ে জানি ঝগড়া লেগেছিল, খুব সম্ভব একজন মারামারি করা বা ধাক্কা কিছু মারলো, করা, হ্যাঁ, হ্যাঁ, ধাক্কা মারলো। মানে আমার কাছে বিষয়টা এত মজা লেগেছে যে ধরো ছোটবেলায় স্যার ও আমার জায়গায় বসে গেছে বা স্যার ও আমার জল খেয়ে নিয়েছে, এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমরা নালিশ করতাম আর কি স্যারের কাছে যে এই হয়েছে আর কি। তো ওদের কথাগুলো শুনে ভীষণ ওরাও একটু মানে পিস্তল যে আছে ও একটু মানে একটু অ্যাডনর্মাল টাইপ আর কি, মানে ও নর্মাল না, ওর বয়স হয়েছে অনেক, কিন্তু ও এক এক সময় এক এক বাহানা খুঁজে এখান থেকে কিভাবে বের হতে যাবে। হ্যাঁ, ও বলছে দাদা আমাকে বাড়িতে দিয়ে আসো, আমি এখানে থাকবো না। কিন্তু ও আগেও একবার রিহ্যাব সেন্টারে ছিল, তো ওইখানে ওর বাবা নেই, মা আছে, তো ওর মার গরু আছে, তারপর ওর যে থাকতো বাড়িটা ওই বাড়িটা, তারপর গরু, মানে এইসব বিক্রি করে ওকে রিহ্যাব সেন্টারে টাকা দিয়েছিল। এইসব বিক্রি করে তারপর ওর মা ওকে রিহ্যাব সেন্টার থেকে ছাড়িয়ে এনেছিল। ওখানে প্রায় 1 বছর থাকার পর বোধহয় ওর বিল 1 লাখ টাকা বা এর উপরে হয়ে গিয়েছিল। তখন রিহ্যাব থেকে তো টাকা ছাড়া ছাড়বে না, কারণ অনেকে আছে রিহ্যাব সেন্টারে, ওরাও রিহ্যাব সেন্টারে মানে টাকা নিয়েই কাজ করে, কারণ ওদের একটা তো ওদের তো খরচা আছে, রেন্ট দিতে লাগে, স্টাফের খরচা দিতে লাগে, খাওয়া দাওয়া আনতে লাগে, তো ওদেরও তো একটা ইনকামের দরকার, বা ওরা কিছু কিছু টাকা এখান থেকে যেটা বাঁচে ওটা দিয়ে ওনাররা ফ্যামিলি চালায়। ওর মা ওকে আনার সময় মানে অ্যামাউন্টটা এতই বড় হয়ে গেছিল যার জন্য ওর মার গরুও বিক্রি করতে হয়েছে, ওর বাড়িটাও বিক্রি করতে হয়েছে। তারপর ওকে এখানে রাখা হয় আর কি। তারপর এখান থেকে বেরিয়ে ও আবার আগের সঙ্গীতদের সাথে, বন্ধুদের সাথে যারা ড্রাগস নেয় ওদের সাথে আবার গিয়ে দেখা হয়, তারপর ওকে আবার ওই লাইনেই ফিরিয়ে এনেছে আর কি। ফিরিয়ে আনার পর আবার রাস্তাঘাটে এরকম করছে, তো আমরা এখন নিয়ে আসলাম আর কি এখানে। আচ্ছা আচ্ছা। আরেকটা বিষয় যেটা জানতে চাইবো যে এই যে ধরো ওদের মতন মানুষরা যাদেরকে তোমরা হয়তো তোমাদের ওইখানে যখন একটা আবাসন চালাতে গেলে যে ধরনের কাজগুলোর প্রয়োজন হয় নিত্যদিন, বিকজ ধরো প্রচুর মানুষের জন্য রান্না করতে হচ্ছে, জামা কাপড় ধোয়া, বাজার করা, এই যে কাজগুলো হয় এগুলো কি তাদের মধ্যেও কিছু কিছু ডিস্ট্রিবিউট করে তাদেরকে একটা ইনভলভমেন্টের ব্যবস্থা করা? হ্যাঁ, এখানে এক এক সময় এক একজনের ডিউটি থাকে যে আজকে ও ঘর সাফ করবে, আজকে ও ঘর সাফ করবে, যার যার জামা কাপড় যারা আছে যার যারটা যে ধোবে। তারপর এখানে রান্নাবাড়ির জন্য যারা এখানে অনেকেই আছে HIV পজিটিভ, ওকে, তো যাদের টেস্ট করে দেখা গেছে যে ও নর্মাল আছে, পজিটিভ হয়নি, তো ওদের মধ্যে যারা রান্না পারে তারা রান্না করছে, তো ওদের কাজটা ওরাই করে নিচ্ছে। সবার তো আর পজিটিভ থাকবে না, তো যারা দেখবো যে পজিটিভ নেই ওদেরকে এনে এখানে রান্না করানো হচ্ছে। এটা তো আমিও খাই, আমার জন্য ওরাই রান্না করে। তো এখানে অনেকেই আছে ভালো ভালো রান্না করে, রেস্টুরেন্টে কাজ করতো, তারপর তোমার কোনো না কোনো বিয়ে বাড়িতে কাজ করতো, এরকম অনেকেই আছে, বা কাজের সাথে যুক্ত ছিল, বা রেন্টে থাকতো কোনোখানে কাজ করতো, ও নিজের রান্না নিজে করে খেত। তো ওদের মধ্যেই যারা আছে এরকম রান্না করে তারাই এখানে করছে আর কি, তো সবাইকে ওরাই খাওয়াচ্ছে। তো এখানে দেখা যায় যে মানে এখানে সব ফিল্ডের ছেলেরাই আছে। আমার এসি ঠিক করানো, এসি নষ্ট হয়ে গেছে, ওরাই এসে দেখি এসি ঠিক করে দিচ্ছে, দাদা এই জিনিসগুলি লিখে দিচ্ছি, তুমি এগুলি নিয়ে আসো, আমি ঠিক করে দিচ্ছি। জলের পাইপলাইন এটা নষ্ট হয়েছে, ওরা বলছে দাদা তুমি এই জিনিসটি গিয়ে দোকানে বলো নিয়ে আসো, আমি পাইপলাইন ঠিক করেছি। মানে প্রত্যেকটা ফিল্ডের মানুষ আছে এখানে। তারপর যখন ওরা বাড়িতে যায়, যাওয়ার পর দেখা যায় যে মানে আমি কিছুদিন আগে ফ্লেক্স কিনতে গেছি, ফ্লেক্সের দোকানে গিয়েছিলাম ফ্লেক্সের জন্য, তো এখানে গিয়ে দেখছি একজন ফ্লেক্সের প্রিন্টিং এর কাজ করছে। তো বলছে দাদা আমাকে চিনতে পারলে? আমি বললাম না। বলছে আরে আমাকে যে তুমি বাড়িতে দিয়ে আসলে, আমার বাড়ি এখানে, তুমি যে আমাকে ওইখান থেকে ধরে নিয়ে এসেছিলে। আচ্ছা আচ্ছা। তারপরে সে আবার কাজে ঢুকেছে। তো ওদের তো চেহারাটা আমার খেয়াল থাকে না, 200-300 মানুষ দিচ্ছি আবার নাছি, তো চেহারাটা মনে নেই, তো এরকম বলছে। তারপর একটা বিয়ে বাড়িতে গেছি, ওইখানে দেখছি ওর বাবার সাথে ও বাজনা বাজাচ্ছে। তো বলছে দাদা আমি তো এখন এখানে বাজনা বাজে, বাবার সাথে কাজে যাই।
তো অটো দিয়ে কিছুদিন আগে এখানে থেকে আরখানে যাচ্ছিলাম, তো ওইখানে অটোওয়ালাও দেখছি আমাকে চিনে, আরে দাদা আমি তো এবং তোমার রিহ্যাব সেন্টার থেকে এসেছি। তো এইগুলা দেখেই আমার মানে অনেক খুশি হয়, একটা ইন্সপিরেশন আসে। বা যখন আমি লাইভে যাই, হ্যাঁ লাইভেও দেখা যায় যে দাদা আমি এখন দুবাই আছি, আমি এখানে কাজ করছি একটা কোম্পানিতে, দাদা আমি চেন্নাই আছি, আমি হসপিটালে এখন কাজ করছি। তো এরকম বিভিন্ন জায়গার মধ্যে ওরা কাজের সঙ্গে যুক্ত হয়ে আছে। তো কাজের সাথে যুক্ত থাকলে মাইন্ডটা ঠিক থাকে, না হলে যদি ওই আবার ঘোরাঘুরি করি আবার ইয়ে করি তো সবাই ঠিক হয় না। আমাদের এখানে যারা এসছে ধরুন 80% আমাদের সাকসেস আছে, আর 20% বাকি যারা মানে ইচ্ছা নেই, অনেকের আছে যে আরে ঠিক হয়ে আর কি হবে, বা সঙ্গসাথী নেই, বা ফ্যামিলির ওই রকম ওকে রাখার মতো জায়গা নেই, তো ওরা একটু কিছু কিছু আছে ওরা এবং আমার মনে হয় যে এই যে 20% যে ঘাটতির কথাটা তুমি বললে, সেইখানেই হয়তো একজন দক্ষ কাউন্সিলরের প্রয়োজন। হয়তো তাকে যদি একটু প্রপার গাইড করা যেত, একটু যদি কাউন্সিলিং করানো যেত, তাহলে হয়তো আমরা এই জায়গাটাকে হয়তো আরেকটু ওভারকাম করতে পারতাম। তো আমি তোমার ভিডিওর মধ্যে দেখেছি একটা কলেজের কিছু ছেলেমেয়েরা সেখানে এসেছিল, খুব সম্ভব তারা কাউন্সিলিং এর বিষয়গুলো নিয়ে জড়িত, এবং সাইকোলজি ডিপার্টমেন্টের খুব সম্ভব ছিল যে যেই ভিকটিমরা যারা রয়েছে সেখানে তাদের সাইকোলজিকে একটু স্টাডি করা। সেই স্টাডির রিপোর্ট অ্যাকচুয়ালি কি বলছে? সেই স্টাডির রিপোর্ট তো ওদের থেকে সব কিছু জানার পর দেখলো যে ওদের ফ্যামিলিতে অনেকে আছে ফ্যামিলির সাথে ঝগড়া করছে, বা ফ্যামিলির সাথে একটু মনোমালিন্য হওয়ার কারণে অনেকেই আছে যারা রাস্তাঘাটে চলে আসে, বা বিভিন্ন সঙ্গর সাথে গিয়ে ওরা ইচ্ছা করে এই নেশাটার মধ্যে চলে যায়, যে আমি আমার ফ্যামিলি আমার সাথে মানে বায়না ধরছে ফ্যামিলির সাথে যে আমাকে এটা দাও ওটা দাও, কিন্তু ফ্যামিলির সামর্থ্য নেই দেওয়ার। তো ওরা ইচ্ছা করে গিয়ে বন্ধুর সাথে গিয়ে নেশাটা করে নেয়, নেশাটা করার পরে ওই জায়গাটায় চলে যায় আর কি। তো সেখান থেকে ওভারকামের কোনো রাস্তা কি খুঁজে পেয়েছো? আরেকটা প্রশ্ন মাঝখানে আমি একটু ভুলে গিয়েছিলাম এটা প্রশ্ন করার জন্য। এই যে ধরো এইখানে স্পেশালি আমি বেশ কয়েকদিন আগেই কলেজে প্রোগ্রাম হচ্ছিল একটা, এবং সেখানে এই HIV AIDS নিয়েও একটা মানে আলোচনা হয়, এবং ত্রিপুরার যে সিনারিওটা দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, আপনারা শুনলে হয়তো ঘাবড়ে যাবেন। আমরা অনেকেই হয়তো সেই সিনারিওর সঙ্গে পরিচিত নই, কিন্তু বর্তমানে ত্রিপুরাতে কিন্তু এইডস এবং HIV আক্রান্ত রোগীর সংখ্যা সবচাইতে বেশি। তো এই যে যারা এইডস এবং HIV আক্রান্ত রয়েছে আবাসিকদের মধ্যে, তাদেরকে তোমরা আলাদাভাবে কিছু ট্রিটমেন্ট করানো বা কিছু করানোর ব্যবস্থা কি করতে পেরেছো? সেটা HIV ডিপার্টমেন্ট থেকে, HIV এর জন্য তো আলাদা করেও তোমার কিছু ওদেরকে আলাদা রাখতে লাগে। যারা HIV পেশেন্ট দেখা যায় ওদেরকে আমরা আলাদা রাখি, আর যারা নর্মাল পেশেন্ট তাদের আলাদা রাখি। তো HIV ডিপার্টমেন্ট থেকে এসেছিল আমাদের এখানে, এসে টেস্ট করিয়েছে, কিছুদিন আগেই হয়েছে। আচ্ছা আচ্ছা। টেস্ট করানোর পরে ওদেরকে আবার জিবি হসপিটালে নিয়ে গিয়ে আবার একটা মানে এটা একটা র্যান্ডম টেস্ট হয়েছে, তো এটা কনফার্মেশন নেই কোনো যে এটা যাদের মানে কিট দিয়ে টেস্ট করা হয়েছে, তো যাদেরকে রিঅ্যাক্টিভ এসছে তো ওদেরকে আবার জিবি নিয়ে একটা কনফার্মেশনের জন্য একটা টেস্ট করাতে লাগে। রাইট। তো ওইটার জন্য এখন মানে এরকম একটা সিচুয়েশনে আমি আছি, আমি রিহ্যাবের লোক রাখবো নাকি যারা অ্যাডমিট আছে ওইখানে হসপিটালে ওইখানে আমি স্টাফ পাঠাবো, না রিহ্যাবের স্টাফ থাকবে, নাকি ওদেরকে নিয়ে দৌড়াদৌড়ি করবে, নাকি ওদের জন্য খাওয়ার জন্য মার্কেট করে নিয়ে আসবে স্টাফের, এইরকম একটা সিচুয়েশন এখন হয়ে আছে। মানে আমার তো ওদেরকে রাখতে লাগলেই টাকা লাগবে, স্টাফ রাখলেই টাকা লাগবে, তো ওইটা মানে একটা বিশাল একটা হেডেক হয়ে আছে আমার। তো এখন ওদেরকে নিয়ে আবার আমার যেতে লাগবে HIVর যে জীবিতে HIV সেকশন আছে ওইখানে গিয়ে ওদেরকে মেডিসিনটাও স্টার্ট করা দরকার, না হলে ওদেরকে আস্তে আস্তে ওদের থেকে অন্যদেরকেও ধরে নেবে। এটা যদি এখন থেকে ঠিক না করি, এটা এখান থেকে এখন HIV আছে অলরেডি এটা এফেক্টেড, তারও এটা মানে বাড়তে পারে, ভাইরাসটা বাড়তে পারে, কারণ ওরা দেখা যায় একটু জায়গা কেটে গেছে ওই জায়গাটা শুকাচ্ছে না। ঠিক। তোরা আবার মেডিসিন খেলে আবার এটা নর্মালি থাকে, যদি মেডিসিন না খেলে এটার থেকে বেড়ে HIV AIDS হয়ে যায়, HIV থেকে AIDS হয়ে যায়, তারপর ওর বাঁচার সম্ভাবনা একদমই থাকে না। তবে দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, আমরা আমাদের আরেকটা পডকাস্টে আমরা HIV এবং AIDS নিয়ে আলোচনা করেছিলাম।
আপনারা এই যে বিষয়টা নিয়ে আমরা এখন কথা বলছি, এটা বিষয়ে সচেতনতা ভীষণ জরুরি, যে এইডস এবং এইচআইভি আক্রান্ত রোগীরা কিন্তু একটা সুস্থ স্বাভাবিক জীবন ধারণ করে বেঁচে যেতে পারে যদি তারা একটা প্রপার লাইফস্টাইল মেনটেন করে থাকতে পারে। এবং শুভম যেটা বললো যে একটা পার্টিকুলার মেডিসিন রয়েছে, সেগুলোর মধ্যে দিয়ে যদি একটা ধারাবাহিকভাবে তাদের জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে পারে, তাহলে কিন্তু ওরা অবশ্যই সুস্থভাবে বেঁচে থাকতে পারবে। আমি আবারও দর্শক বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা যারাই স্বপ্না ফাউন্ডেশনের সাথে যুক্ত হতে চাইছেন, কিংবা শুভমের এই যে কর্মযজ্ঞে ও হাত দিয়েছে, ওকে সাহায্য করতে চাইছেন, অবশ্যই ওর সঙ্গে যোগাযোগ করবেন। আমরা তার প্রোফাইল লিঙ্ক এবং যোগাযোগের মাধ্যম আপনাদের সঙ্গে অবশ্যই ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। কেউ যদি চান অবশ্যই যোগাযোগ করে নেবেন। তোমার সঙ্গে দ্বিতীয় আরেকটা বিষয় নিয়ে যেটা আলোচনা করবো, যে শহরের বিভিন্ন জায়গাতে এই ধরনের লোকরা রয়েছে যারা ড্রাগ এডিক্টেড বা আসক্ত হয়ে পড়ছে ধীরে ধীরে। এবং রিসেন্টলি তোমার একটা ভিডিওর মধ্যে দেখেছিলাম যে উইমেন্স কলেজের কাছাকাছিও অনেক রিক্সাওয়ালা বলো বা এরকম বলো, এবং তোমরা এই জায়গাটায় অনেকবার রাউন্ড দিয়েছো। তো তোমরা এই বিষয়গুলো কিভাবে, মানে কিরকম ভাবে ইনফর্মড হও, তোমাকে কারা ইনফর্ম করে এবং তোমরা কিভাবে কাজটাকে এগিয়ে নিয়ে যাও? তারপরে সবার মতো আমরাও তো রাস্তাঘাটে চলাফেরা করি, তো আমাদের চোখে পড়ে যে এই জায়গায় রিক্সাওয়ালারা রয়েছে, এখানে কিছু না কিছু আমাদের মাইন্ডটাও ওই রকম হয়ে গেছে, যখন কোনোখানে নেশা করছে বা কিছু করছে আমরা বুঝে যাই যে এই জায়গাটা নেশা হচ্ছে, বা কোথায় ওরা থাকছে ওইটাও আমরা জানি। তো প্রত্যেকটা জায়গায় কোথায় কোথায় নেশা হচ্ছে, রিক্সাওয়ালারা যেরকম বেশিরভাগ রিক্সাওয়ালারা এখন এরকম রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা আড্ডার জায়গা খুঁজে, ওরা আড্ডার জায়গা খুঁজে যেখানে একটু ভালো দেখবে যে এই রোডে মানুষের চলাফেরাটা কম আছে, তো ওই সব জায়গাগুলো ওরা টার্গেট করে আর ওইখানে বসে বসে ওরা নেশাটা করে। এখন ওপেন দেখা যাচ্ছে রাস্তার মধ্যে, ওই রিক্সাওয়ালা ওকে দিচ্ছে, ও টাকা দিচ্ছে, ওর থেকে ড্রাগস নিচ্ছে, এখানেই বসে আবার ইনজেকশন নিচ্ছে, এরকম প্রচুর দেখা যায়। আমরা কিছুদিন আগে গিয়েছিলাম, গিয়ে ওমেন্স কলেজের সামনে এরকম দেখছি যে ড্রাগসের পুরো এরকম কোটা বলে ওটাকে, ওটা ওই খালি কোটাটা একদম ছিঁড়ে আছে, মানে পুরাটা জায়গার মধ্যে এই কোটাটা রয়েছে, মানে এখানে ওরা নেশা করছে, মানে ওপেনলি রাস্তার মধ্যে নেশা করছে। আর ওইটা একটা মেয়েদের কলেজ, তো মেয়েরা যখন এদিকে যায় আসে, ওদেরকে বিভিন্ন ধরনের নেশা খেয়ে তো ওরা বিভিন্ন ধরনের টন্টিং দেয়, বা মেয়েরাও একটু আনকমফোর্টেবল ফিল করে। এতগুলো রিক্সাওয়ালা ছেলেরা যখন এরকম একসাথে দাঁড়িয়ে থাকে, এদিকে আসা যাওয়ার জন্য ওরাও একটা আনকমফোর্টেবল ফিল করে। তো আমরা দেখছি যে এই জিনিসটা দেখা যায় প্রায় সময়, তার জন্য ভাবলাম যে না, এটা নিয়ে একটা কিছু করা দরকার। তো আমরা আমি যাই, শুভঙ্কর ভাই যায়, গিয়ে আমরা এই জিনিসটাকে একটা মানে ক্লিয়ার করে, এই জায়গাটা যাকে ক্লিয়ার থাকে ওই জিনিসটা জন্য কিছু একটা ভাবি আর কি, যে ওদেরকে একটা ওয়ার্নিং দিয়েছে যে এখানে তোমরা আর থাকবে না, না হলে তোমাদেরকে ধরে রিহ্যাবে নিয়ে যাবো। তারপরও দেখা যাচ্ছে কিছুদিন খালি ছিল, তারপর এখন আবার দেখা যাচ্ছে যে ওখানে আবার ওরা এরকম করছে। তো আমার মনে হয় রিক্সাওয়ালার যারা আছে ওদেরকেও রিহ্যাবে নিতে লাগে, না হলে ওরাও ঠিক হবে না। কারণ ওরা নেশা করে ওর গাড়িতে লাগিয়ে দিচ্ছে, ওর স্কুটিতে লাগিয়ে দিচ্ছে, মানুষের উপরে উঠিয়ে দিচ্ছে, নেশা করেই সবগুলো অ্যাক্সিডেন্ট করছে। তুমি এটা একদম খুব ভালো একটা পয়েন্ট বললে, বিকজ আমরা রিসেন্টলি দেখি যে স্পেশালি ই রিক্সা যেগুলো রয়েছে, টমটম বলো বা এমনিতে রিক্সা বলো, ওরা এত জোরে ছোটে, এবং তুমি যখন তাদের সঙ্গে কথা বলবে তুমি বুঝতে পারবে যে তাদের কথার মধ্যে কিছু একটা অসংলগ্নতা রয়েছে, মুখে লাগে কথা, মুখে লাগছে, বিশ্রী গালাগালি করবে, মানে ওর ভয় নেই। তোমার সাথে 2-3 জন আছে বন্ধুরা, ও একলা, ওর কোনো ভয়ই থাকবে না, ও তোমাকে গালাগালি করবে, ইয়ে করবে, কারণ ও নেশায় আছে। আমরা বুঝতে পারবো না দেখলে যে ও নেশায় আছে। তারপর দেখবে জোরে জোরে গান গাচ্ছে, একটা সাধারণ মানুষ তো এরকম করবে না, রিক্সা চালাতে চালাতে গান গাইবে না বা জোরে রিক্সা চালাবে না, কারণ ওরও ক্ষতি হবে বা কারোর গায়ে লাগলে ওকে মারবে, ওই চিন্তাটা ওর থাকে না। তো এটার জন্য এরকম হয় আর কি, নেশাটা করে চালায় বলেই এরকম হয়। তো আমরা প্ল্যান করেছি স্বপ্না ফাউন্ডেশন থেকে, যাতে এই জিনিসটা নিয়েও আমরা কিছু করতে পারি, যারা রিক্সাওয়ালারা আছে, যাতে আমরা ওদেরকে ধরে নিয়ে রিহ্যাবে কিছুদিন যদি রাখি, এরকম কিছুদিন করলে আশা করি ওদের মধ্যে একটা ভয় চলে আসবে, তারপর ওরা আর কিছু করতে পারবে না। একটা ভীষণ মজার প্রশ্ন, যে তোমার প্যাকেট অনেকগুলো কালেক্ট করেছিল এবং প্যাকেটের মধ্যে অনেকগুলো কৌটো ছিল, ট্যাবলেট ছিল, এই ছিল সেই ছিল, এইগুলো পরবর্তী সময় কি করা হয়? এগুলা আমরা যখন ওদেরকে ধরতে যাই, প্রায় সবার পকেটেই থাকে, অনেকে আছে প্যাডলার যারা আছে, আমরা যখন পেশেন্ট ধরতে যাই তখন ওদের মধ্যে অনেকে আছে প্যাডলারদেরকেও আমরা যখন পাই ওদের কাছে যে ওরা বিক্রি করছে, ওদেরকেও আমরা ধরে নিয়ে আসি।
তো ওদের কাছেই বড় বড় প্যাকেট পাউচগুলো পাওয়া যায়। এখানে প্রায় অনেকের 10টা 20টা এরকম করে পাউচ পাওয়া যায়। তখন আমরা এটা রাস্তাঘাটে যদি ফেলে দিই, অন্য কেউ সেটাকে ইউজ করে নেবে। তার জন্য আমরা এটা মানে একটা দেখানোর জন্য আর কি রিহ্যাবে নিয়ে আসি, নিয়ে এসে এটাকে আবার খুলে তারপর ওই বেসিনে আবার ফেলে দিয়ে মানে এটাকে ডিস্ট্রয় করা হয়। আর মোটামুটি আমি যদি জানতে চাই যে এরকম কৌটো যেগুলো বললে বা মেডিসিন যেটা ড্রাগসের যে ছোট ছোট ট্যাবলেটগুলো থেকে, এগুলোর বাজার মূল্য কত হতে পারে আনুমানিক একটা আইডিয়া? এটার বাজার মূল্য অনেক সময় শুনি হাই-ফাই তো হবে না, না হলে তো এদের পক্ষে সম্ভব না সেটাকে অ্যাফোর্ড করা। এটা অনেক কম প্রাইসে থাকে, অনেক ধরো 60 টাকা 70 টাকা 100 টাকা, অনেক সময় দেখা যায় যে এটা 100 টাকাও হয়ে যায়। মানে এটা ডিপেন্ড করে ওদের কাদের কাছ থেকে নিচ্ছে বা অনেকে আছে যারা ধরো কেউ বিক্রি করছে, ও ডাইরেক্ট বিক্রি করে না, ও যারা নেশা খায় ওদের দিয়ে বিক্রি করায়। তো বলবে যে তোকে আমি 4-5টা দিয়ে দিব, তুই এটা বিক্রি করে দে, তুই এটা যার কাছে বিক্রি করে দে, এত টাকা আমাকে এনে দে, তুই এত টাকা করে রেখে দে, আর তোকে আমি 5টা 10টা দিয়ে দেবো। তো ওরা ওদের দিয়ে বিক্রি করায়, ওরা ডাইরেক্ট সামনে আসে না আর কি। তো আমার মনে হয় আমাদের গভর্নমেন্টের এটার দিকে একটু দেখা দরকার, নজর দেওয়ার দরকার, যারা বিক্রি করছে তাদেরকে যাতে কোনোভাবে আটকানো হয়। চাইলে সবকিছুই সম্ভব। তো তোমরা কি তোমাদের তরফ থেকে পুলিশ প্রশাসনকে বা সরকারি ভাবে কি এটার জন্য কিছু সাহায্য চেয়েছো যে এই বিষয়টাকে নজর দেওয়ার জন্য? পুলিশ প্রশাসন আমাদেরকে সাহায্য করে, যখন বলি যেটার জন্য বলি সাহায্য করে, বা ওরাও এখন পর্যন্ত তো সাহায্য দরকার পড়েনি, কিন্তু সবাই আমাদের ভিডিও দেখে বা কোনো কাজের জন্য গেলে ওরা আমাদেরকে পার্সোনালি ফোন করে বলে, শুভম আমরা আছি তোমার সাথে, কিছু দরকার লাগলে আমাদেরকে বলো। তো মোটামুটি সবখান থেকে আমাদের থানা থেকে, আমাদের যেমন পশ্চিম থানাতে গিয়েছিলাম, পূর্ব থানাতে গিয়েছিলাম, এনসিসি থানা, সবাই ওরা তো পুলিশ, ওদের সামনে ভিডিওটা আসবেই। তো ওরা দেখে দেখে আমাকে পার্সোনালি ফোন করেছিল যে শুভম তুমি ভালো কাজ করছো, বা আমরা যখন যাই তখন বলছে ভালো কাজ করছো, তোমরা এরকমভাবে কাজ চালিয়ে যাও, আর কোনো কিছু হেল্প লাগলে আমাদেরকে বলো, আমরা সবসময় আছি তোমাদের সাথে। অবশ্যই। তো এটা তো আমরা যে ধরে নিয়ে আসছি, এটা এরকম একটা জিনিস, ওরা এরকম একটা পেশেন্ট, পুলিশ প্রশাসন যখন ওরা কিছু একটা করে, স্নেচিং করছে বা ওরা বিভিন্ন ধরনের ক্রাইম করছে, যখন ওদেরকে থানায় নিয়ে যায়, তখন ওদের যে সাফারিংটা ওঠে, মেডিসিনটা দিতে লাগে, পুলিশও তখন ওদেরকে মানে বাধ্যতামূলক ছেড়ে দিতে লাগে, না হলে ও জেলের মধ্যেই মরে যাবে, লকআপেই মরে যাবে, ওদেরকে ছেড়ে দিতে লাগে। তো ওরা এটাই আমাদেরকে বলছিল যে তোমরা যে কাজটা করছো, এটা মানে ওদেরকে কেউ নিয়ে রাখতে পারে না, ওদের কিছু করলেও ওদেরকে নিয়ে আমরা রাখতে পারি না, ওদেরকে ছেড়ে দিতে লাগে, কিন্তু তোমরা নিয়ে ওদেরকে শুধরাচ্ছ, ওদেরকে ভালোভাবে একটা নতুন জীবন দিচ্ছ, এটার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। এটাও বলে না, তোমরা অবশ্যই মানে ধন্যবাদের যোগ্য, মানে এরকম একটা কাজ করছো। আমি একটা ছোট মজার ঘটনা শেয়ার করি আর কি। আমরা যখন ওই কলেজ লাইফের কথা যখন বলছিলাম, আমরা মোটামুটি 5-6 জনের একটা গ্রুপ ছিল, এবং আমরা বিভিন্ন ধরো অরফানেজ হোম আগরতলা শহরে যেগুলো রয়েছে বা ওল্ড এজ হোম যেগুলো রয়েছে, আমরা সেখানে গিয়ে ইনিশিয়ালি স্টেজে কাজ করতে শুরু করেছিলাম। এবার যেটা হয় কি, ধরো অরফানেজ হোম বলো বা ওল্ড এজ হোম বলো, তাদের কিন্তু মাথার মধ্যে একটা ছাদ রয়েছে অলরেডি, এবং হয়তো বিভিন্ন অর্গানাইজেশন সেখানে যায়, তাদেরকে একটা সাহায্য করে। দেন আমরা ডিসাইড করলাম যে আমরা স্ট্রিট পিপলদের জন্য কাজ করব, স্পেশালি ধরো উইন্টার সিজনে একটু ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন করা, যাদের জন্য পসিবল হচ্ছে না, বা কারোর একটা ধরো পরীক্ষা শেষ হয়েছে, বই কিনতে পারছে না, তাদেরকে বই কিনে দেওয়া, বা ধরো কোনো মেডিসিন প্রোভাইড করা কারো কোনো রোগীর মেডিসিন। এবার সেটা কি হয়, আমরা ধরো সবাই নিজেরা কন্ট্রিবিউট করতাম, আমরা সবাই তখন স্টুডেন্ট, নিজেরা কন্ট্রিবিউট করতাম, এবং যেটা হতো কি আমরা ছোট ছোট ভিডিও বানাতাম বা ধরো ছবি তুলতাম, ছবি তুলে সেগুলোকে সোশ্যাল মিডিয়ায় মানে ছাড়তাম, আমাদের নিজস্ব একটা পেজ ছিল সেটা থেকে ছাড়তাম। সেখান থেকে 2 ধরনের রিয়েকশন উঠে আসে। একটা হচ্ছে সবাই বলতো যে এইসব লোক দেখানো কাজ করার দরকার কি, তুমি লোক দেখাচ্ছ। আর আরেক দল বলতো যে প্রচারের দরকার রয়েছে, কারণ প্রচার করছে বলেই হয়তো আমরা জানতে পারছি যে এরকম কাজ হচ্ছে। অবশ্যই সেটার জন্যই তো তুমি যখন কাজটা প্রথম শুরু করেছিলে এবং যখন এই ভিডিও বানানোর কনসেপ্টটা এসেছিল, তোমাকে এই জিনিসগুলোকে কতটা ফেস করতে লেগেছে? এই জিনিসগুলো আমাকে
আজকে ফেস করতে হয়নি বলেও করতে হয়েছে। 100 জনের মধ্যে 5 জন থাকবেই, নেগেটিভ চিন্তাধারা করাটা এটা 5 জনের থাকবেই। বাকি ত্রিপুরাবাসী তো সবাই আমাদেরকে, ত্রিপুরা না অল ইন্ডিয়া থেকে আমাদেরকে এই ভিডিও দেখে আমাদেরকে ভালোভাবে কমেন্ট করছে, ভাই তুমি এগিয়ে যাও, তুমি ওদের জন্য ভগবান, তুমি ভগবানের কাজ করছো। তো সবাই ভালো ভালো কমেন্ট করছে। কিছু কিছু আছে যে নেগেটিভ কমেন্ট করবে, যে লোক দেখানো কেন, আমার থেকে ইন্সপায়ার হয়েই অন্য ছেলেরাও করবে, এরকম অনেকেই আছে আমাকে বলে যে ওরাও এনজিওর গ্রুপ বানিয়েছে, অনেকখানি বানিয়েছে, শুভম ভাই তোমার সাথে কাজ করতে চাই, আমাদের এনজিও আছে, আমরা সবাই তোমার সাথে চলে আসবো, তোমার সাথে কাজ করব। তো ইন্সপায়ার হয়েই তো একজন আরেকজনকে হেল্প করে। আমার দ্বারা যদি একজনকেও যদি হেল্প করতে পারে, ওইটাই তো হেল্প পেলো। একদমই তাই। তো আমি যদি ভিডিও না বানাই, হয়তো বা ওকে যে আমরা আমাদের এখানে এনে রেখেছি, ওই ভিডিওটার দ্বারাই ওর ফ্যামিলির কাছে এটা পৌঁছায়, না হলে পৌঁছাবে না। 100 থেকে 99 জনের বাড়িতেই এই খবরটা চলে যায় যে আপনার ছেলে এইখানে আছে। তো তখন গার্জিয়ানরা একটা টাইম পরে ওদেরকে নিতে আসে আর কি, বা হয়তো তোমরাও নিজেরা যোগাযোগ করো তাদের। তো ওদের মধ্যে অনেকেই আছে যে মানে ঠিক হওয়ার ইচ্ছা থাকে, কিন্তু টাকার অভাবে ঠিক হতে পারে না, টাকার অভাবে ঠিক হতে পারে না। তখন ওরা ঘরের মধ্যে, বললাম যে একটু আগে, লাইট নিয়ে বিক্রি করছে, ফ্যান নিয়ে বিক্রি করছে। তো যখন ওর ঘরে বিক্রি করার মতো কোনো জিনিস থাকে না, তারপরও মা বাবাকে মারধর করবে, মা বাবাকে মারধর করা, যখন টাকা বের হয় না তখন ও পাশের বাড়িতে গিয়ে চুরিদারি করবে। যখন এইসব থেকে পাড়ার মধ্যে মারধর খাবে, তারপর ও রাস্তায় চলে আসে। তো স্টেপ বাই স্টেপ ও খারাপের দিকে যায় আর কি। ওদের লাস্ট ঠিকানা হচ্ছে, এক হলে রিহ্যাব, যদি ঠিক হতে লাগে রিহ্যাব, আর না হলে ওদের মরণ। এই দুইটাই ওদের রাস্তা। তো আমি যাদেরকে পেরেছি, আমি যাদেরকে নিয়ে যাচ্ছি, ওরা তো 100 থেকে 100 জনই বেঁচে গেছে। 100 জন থেকে মানে 100 জনের লাইফই সেভ আছে। হয়তোবা তারা রাস্তায় থাকলে 100 জন থাকতো না, অবশ্যই মিনিমাম 50-60 জন মরে যেত, আর 40 জন হয়তোবা বাকিদেরকে খারাপ বানাতো। এদের থেকে তো একজন থেকেই তো একজন ছড়াচ্ছে, একদমই তাই, একজন থেকে একজন এইচআইভিও ছড়াচ্ছে। আমি আজকে নেশা করছি, তুমি আমার সাথে বন্ধুত্ব করলে আমি তোমাকে শেখাবো যে কিভাবে নেশাটা করতে লাগে। আরে বন্ধু, একটু ট্রাই করে দেখ, ট্রাই করে দেখ, এরকম করেই তো নেশাটা ছড়াচ্ছে। তো এরকমই ওরাও রাস্তাঘাটে থাকে। আগে যেমন ভিক্ষা করতো, এটা তো ভালো, ভিক্ষা করতো, নেশা ফেশা না করে ভিক্ষা করতো। এরকম একটা ভিখারি নেই রাস্তাঘাটে যে নেশা করে না, এরকম একটাও তুমি দেখাতে পারবে না এখনের দিনে। তো এটার জন্য গভর্নমেন্টও আমাদের ওএসটি সেন্টার খুলেছে, বিভিন্ন জায়গায় ওএসটি সেন্টার খুলেছে, কিন্তু এটাতেও কোনো লাভ নেই। কারণ ওএসটি সেন্টারে ওরা একদিকে গিয়ে ওএসটি নিচ্ছে, আরেকদিকে গিয়ে ওরা বাড়িতে এসে নেশা করছে। দুটাই মানে ওদের বাড়িতে থাকলে তো সেখানে তাদের উপরে নজরদারি করার লোকজন থাকছে না। হ্যাঁ, তো অফকোর্স তাদের কাছে সেই সুযোগটা রয়ে গেছে যে আমি একদিকে ওইটা নিলাম, আবার এদিকে মাইন্ডসেট করতে পারে না। তো ওরা মাইন্ডসেট করতে পারে না। ওরা মানে নেশাটা প্রয়োজনীয় ওদেরকে। মানে 100 জন থেকে আমি এটা গ্যারান্টি দিয়ে বলবো, যারা ওয়েস্টে নিচ্ছে 10% ওরা ঠিক হচ্ছে না, আমি গ্যারান্টি দিয়ে বলবো। এটা হয়তো বা বলাটা ঠিক কিনা ভুল আমি জানি না, কিন্তু এটা আমি জানা আছে, আমি লাইনে আছি, ব্যক্তিগত অভিজ্ঞতা এটা আমি জানি। কারণ ওরা একটা বন্ধ জায়গায় থাকতে লাগবে, বন্ধ জায়গা থেকে যতক্ষণ না ওদের সাফারিংটা শেষ হবে ততক্ষণ অবধি ওদের তুমি যা খুশি করে নাও, ওরা ঠিক হবে না। সাফারিংটা শেষ হলে পরে যখন ওরা নর্মাল হবে, মিনিমাম ওদেরকে কোয়ারেন্টাইনে রাখতে লাগে, ধরো 1 মাস হলেও রাখতে লাগবে। তারপর গিয়ে ওদের একটা, তারপর অভ্যাস চেঞ্জ করার জন্য আরো কিছুদিন রাখতে লাগবে। তারপর আর একটা সাফারিং টাইম থাকে, যেটা উইথড্রল হয় 3 মাস 4 মাস পরে পরে অনেকের উইথড্রল হয়, নাক দিয়ে জল পড়ে, চোখ দিয়ে জল পড়ে, হাত পাও কামড়াবে। যখন তারা রিহ্যাব সেন্টারে থাকে তখন আমাদেরকে বললে আমরা ওদেরকে মেডিসিন দিই, মেডিসিন দিয়ে এটা ঠিক হয়ে যায়। কিন্তু ও যখন বাইরে থাকবে ওর উইথড্রলটা উঠবে, ও গিয়ে আবার ড্রাগসটা কনজিউম করে নেবে, তখনই ওর এই জিনিসটা সাফারিংটা কমবে, না হলে কমবে না, তখনই আবার স্টার্ট হয় ওর। এই তোমার ভিডিওর মধ্যে দেখলাম যে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব তোমার সঙ্গে যুক্ত হয়েছেন, সাহায্যের হাত বাড়িয়েছেন বা বিভিন্ন কর্মকাণ্ডে আসছেন, তাদের থেকে তো মোটামুটি একটা সাহায্য তুমি নিশ্চয়ই পাচ্ছ। আরেকটা বিষয় যেটা একটুখানি জানতে চাইবো, সেটা হচ্ছে একটা কাজ, ভালো কাজ যখন শুরু হয় তখন সেটার তো প্রচারেরও কিছুটা প্রয়োজন রয়েছে, এবং সেই দিক থেকে ধরো এখনকার সময়ে সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের ভূমিকা একটা বিশাল মানে রয়েছে এই জায়গাটার মধ্যে। এবং আমি যেটা দেখেছি যে তুমি অনেকের সঙ্গে যোগাযোগ করেছো, তারা তোমাদের সঙ্গে ভিডিও করেছে, যেটা বলবো যে আমাদের কিছু নৈতিক দায়িত্ব থাকে, কিন্তু তারপরেও হয়তো অনেক সময় অনেক জায়গাতে তারা নিজেদের মতন করে কাজ করছেন,
কিন্তু তার জন্য ওই ভিডিও বানানোর জন্য বা ওই জিনিসটাকে একটা প্রচারের আলোকে আনার জন্য তারা একটা ভালো পয়সাও নিচ্ছেন। তো তোমার ক্ষেত্রে ঠিক সেই এক্সপিরিয়েন্সটা কিরকম রয়েছে? তো রাজনৈতিক বিষয়টা হয়েছে ওটা অনেকের কাছে আমরা গেছি যে দাদা আমাদেরকে একটু হেল্প করো, আমরা তো এরকম চালাচ্ছি, এটা একটু আমাদের সাথে একটু হেল্প করলে হয়তো বা জিনিসটা ইয়ে হবে। তো হেল্প করেছে বলতে করবে বা করছি এরকমই হচ্ছে আর কি, মানে হেল্পটা যে করেছে ওইটা হয়নি এখনো। তাছাড়াও আরও কয়েকজন রাজনৈতিক দলের যেরকম খয়ারপুর থেকে ওরা এসেছিল, এসে আমাদেরকে মোটামুটি ওরা চাইলে কোনো কেউই মানা করে না এটার জন্য, আমার চাইতে লাগবে আর কি, চাইলে কেউ মানা করে না, কিন্তু পার্মানেন্ট যে একটা সলিউশন ওইটাই পাচ্ছি না আর কি। টেম্পোরারি আমি ধরো যেটা বললাম 20%-এর মতো হচ্ছে, কিন্তু আমারও তো ফ্যামিলি আছে, আমারও তো চালাতে লাগবে। তো আমি যদি পার্মানেন্টলি, ওরা তো আমারও কেউ নেই তোমারও কেউ না, এটার জন্য যদি আমরা গভর্নমেন্টের তো অনেকগুলো এনজিও থেকেও আশা করি ফান্ডিং আসে, ত্রিপুরা গভর্নমেন্টের অনেক ফান্ডিং আসে, অনেক কিছু আসে, তো ওইটা থেকে যদি ওদেরকে হেল্প করা যায় সেটাই, মানে গভর্নমেন্ট যদি আমাদেরকে সাপোর্ট করে কোনো একটা জায়গা দেয়, শেল্টার দেয়, আমাদেরকে একটা শেল্টার যদি দেয়, ওদেরকে নিয়ে রাখা হবে ওইখানে, তাহলে আমার ঘর ভাড়াটাও লাগছে না। ওদের যদি খাবার দাবারের 100 জনের খাবার দাবার জোগাড় দেওয়া তার কাছে ব্যাপারই না, গভর্নমেন্টের কাছে ব্যাপারই না, তো ওইটা যদি দেয়, প্লাস সবার নামে তো রেশন বরাদ্দ থাকে, সেই দিক থেকে ওইটাও যদি কালেকশন করার ব্যবস্থা থাকে তো ওইটাও তোমাদের অনেকটা হেল্পফুল। তো ওইটা যখন আমরা চাই যে আমাদের কোনো শেল্টার হোম দেওয়া হোক, বা তাদের খাবার দাবার জিনিসগুলো দেওয়া হোক, বা তাদের জামা কাপড় দেওয়া হোক, ওই জিনিসগুলি যদি আমরা গভর্নমেন্ট থেকে পাই, তো ওইটা থেকে মানে আমরা সবসময় কন্টিনিউ কাজটা চালিয়ে যেতে পারবো, এবং আমাদের যে স্মার্ট সিটির জন্য আমরা কিছু একটা করতে পারবো, সেটা আমরা করতে পারছি, সমাজের জন্য করতে পারছি, এটার জন্য মানে আমরা খুবই গর্বিত যে আমরা এটা করতে পারছি, বা আমাদের বন্ধুরা সাহায্য করছে, আমাদের স্টাফরা সাহায্য করছে, আমরা ত্রিপুরার মানুষ হয়ে যে আমরা ত্রিপুরার মানুষের জন্য কিছু একটা করতে পারছি, এটাই আমার মানে এখনকার দিনে কে কার হেল্প করে, একদমই তাই, কে কার হেল্প করে, সবাই ভাবে আরে ওর ব্যাপার, আমার কি, ও মরছে আমার কি। আর তার থেকেও বড় কথা তুমি একটা জিনিস লক্ষ্য করবে, আমরা সচরাচর এই সব সেগমেন্টে কিন্তু হেল্প করতে চাই না, বিকজ এটা তো সম্পূর্ণ ডিফারেন্ট, এবং এটার মধ্যে তোমাদের নিজেদের অনেকটা রিস্ক, অনেক রিস্ক এটাতে রয়েছে, বিকজ তাদেরকে যেরকম ভাবে তোমরা রেস্কিউ করছো, তারপরে বাড়িতে এনে তাদেরকে একটা পুরো মানে কি বলবো সারাক্ষণ একটা সিসি ক্যামেরার মধ্যে রাখা, নজরদারিতে রাখা, যে এ না কিছু করে বসে, অন্যদেরকে না হান কিছু একটা করে বসে, তো ওইটাও লক্ষ্য রাখতে হবে, সেটাও লক্ষ্য রাখতে হবে। ওরা মারামারি করে, কাউকে যদি একটা কিছু করে ফেলে ওইটার রিস্কও আমার নিতে লাগবে, কারণ ওকে যখন হসপিটাল নিয়ে যাও কোথায় ও ছিল, কে ওকে মেরেছে, তারপর মানে অনেক জিজ্ঞাসাবাদ, কারণ ওরা রাস্তাঘাটে থাকছে, ওরা রাস্তাঘাটে ক্রাইম করছে, কি করছে, ওদের কোনো ডকুমেন্টেশনেরও দরকার নেই, কোনো কিছু কাউকে জবাব দেওয়ারও দরকার নেই, কিন্তু আমাদের ওদেরকে নিয়ে এসে আমাদেরকে যদি ঠিক করি, অনেক কিছু প্রসেস থাকে, এটার কোনো আইনই হয়নি এখন পর্যন্ত, এটার জন্য কোনো আইনই তৈরি হয়নি, কারণ এটা এমন একটা জিনিস, এটার জন্য কোনো আইন নেই। ওদেরকে রাস্তাঘাটে ফেলে রাখো, ওরা রাস্তাঘাটে মরে যাক, মানুষ ওদেরকে মেরে ফেলুক, এটার জন্য কিছু যায় আসে না, কিন্তু আমরা যদি কোনো সংস্থা ওদেরকে নিয়ে এসে ওদের যদি একটা কোনো কিছু হয়ে যায়, এটা আমাদের জবাব দিতে লাগবে। ওরা যা খুশি করুক রাস্তাঘাটে, ওদের কোনো ডকুমেন্টেশন লাগবে না, কোনো জবাব দিতে লাগবে না কারোর, কিন্তু আমাদেরকে পুরো জবাব দিতে লাগবে ওর কিভাবে কি হয়েছে না হয়েছে, অনেক রিস্ক। এটার জন্য হয়তোবা আমার লাগে যে কোনোদিন জেলও নাকি খাটতে লাগবে অনেক সময় আমার মনে হয়, কারণ আমরা যে অনেকখানে গিয়েছি, কথাবার্তার দ্বারা বুঝলাম যেটা, যে যদি ওর কিছু একটা হয়ে যায় ওটার রিস্ক তো তোমার নিতে হবে। আমরা তো একজনের এরকম হয়েছিল যে এখানে ওকে নিয়ে আসার পর ও HIV হেপাটাইটিস সবকিছু ওর ছিল, পজিটিভ ছিল, তো ও একদম লাস্ট মুহূর্তে আমরা ওকে নিয়ে এসেছিলাম, তো ওকে বোঝাই যাচ্ছিল না যে ও পজিটিভ, বোঝাই যাচ্ছিল না, তো এখানে থাকছে, খাচ্ছে, সবকিছু করছে, হঠাৎ করে একদিন জ্বর এসছে, তো জ্বর আসার পর ওকে আমরা হসপিটালে নিয়ে গেলাম, হসপিটালে নিয়ে গিয়ে মেডিসিন দিলাম, তারপর হঠাৎ করে মেডিসিন দেওয়ার পর ও সুস্থ হয়েছিল, হঠাৎ করে মানে আমার কুকুরগুলোর সাথে খেলাধুলা করে তারপর গিয়ে ঘুমিয়েছিল, ঘুমানোর পর হঠাৎ করে ওর জানি ওকে ডাকছিল, ও উঠছে না,
তখন সাথে সাথে ওকে হসপিটাল নিয়ে যায়। তো এখানে নিয়ে যাওয়ার পর বোঝা গেল যে ও মারা গেছে। আচ্ছা। তো তখনই হসপিটালের কর্তৃপক্ষরা জিজ্ঞেস করলো কোথা থেকে এসছে, কেউ। তো সবাই পুলিশ স্টেশনে আমাদেরকে ডাকিয়ে বলছিল, জিজ্ঞাসাবাদ করছিল। তো তারাও বুঝেছে যে রাস্তার একটা ছেলেকে আমি নিয়ে এসে এখানে রিহ্যাবে রেখে তারপর আমি ওর ফ্যামিলির কোনো আমরা খুঁজই পাইনি। ওর ফ্যামিলি কোথায়, 1-2 বার গিয়েছিলাম, পুলিশও গিয়েছে, কিন্তু ফ্যামিলির কোনো খোঁজ পাইনি। পুলিশও ওর বাড়ির এলাকার সামনে গিয়েছিল, খোঁজ পাইনি। ওর ফ্যামিলি থেকেও কেউ এসে যোগাযোগ করিনি, ভিডিও দেখেও আসেনি। তো সবাই আমাদেরকে হেল্প করেছে বলে আমাদের কিছু হয়নি, কিন্তু এটা নিয়ে যদি বাই চান্স কেউ একটু ইয়ে করতো তাহলে প্রবলেম হতো শিওর। না, তবে এটা একটা মানে আমার বিশ্বাস আর কি, যে তোমরা যেরকম ভাবে একটা ভালো কাজের সঙ্গে যুক্ত রয়েছো, এটার ফলটাও একটা ভালো কিছু আসতে বাধ্য। আমি যেই প্রশ্নটা জিজ্ঞেস করেছিলাম যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা যেরকম ভাবে তোমাদের সঙ্গে ইনভলভ হয়েছে, তাদের কাছে কতটুকু হেল্প পাচ্ছ বা কিরকম ভাবে তাদের সঙ্গে ডিলিং হয়েছে? তাদের থেকে আমরা মোটামুটি হেল্প পাচ্ছি, আবার অনেকে 1-2 জন আছে ইনফ্লুয়েন্সার, তো এখন অভাব নেই। আমি প্রায় 8-10 তুমি জন। নিজেও এখন ইনফ্লুয়েন্সার, এন্ড এই ঘরে কোনো ফ্যান নেই, বাট আই এম ওয়ান অফ ইওর ফ্যান, বিকজ আমি রেগুলার তোমার ভিডিও দেখি। থ্যাংক ইউ। তো এটাই আমাদের মানে সব ইনফ্লুয়েন্সারদের বলা দরকার যে সবাই যদি, এটা আমার একার কিছু না, আমার ঘরের কাউকে আমি নিয়ে আমি রাখছি না আমার এখানে, বা আমার ফ্যামিলির বা আমার রিলেটিভসদের মধ্যে কাউকে আমি হেল্প করার কথা বলছি না। এটা পুরো ত্রিপুরাবাসীকে হেল্প করার কথা বলছি। আজকে হয়তো আমার ঘরে নেই, আপনার ঘরে নেই, কালকে যে থাকবে না এটার কোনো শিওর নেই। যার ঘরে আছে সেটাই বুঝে। অনেক ইনফ্লুয়েন্সারদেরকে আমি বললাম যে আমাদেরকে একটা কি ভিডিও করে দেবেন, যে আমাদেরকে কিছু হেল্প লাগে, সাহায্যের দরকার, একলা আমি পারছি না, আমাদের যদি একটু হেল্প করে দাও তাহলে ভালো হয় জিনিসটা। তো ওরা মানে বিভিন্ন ধরনের, না আজকে তো আসতে পারবো না, আমার শ্যুট আছে এখানে, আমার ওইখানে গভর্নমেন্টের শ্যুট আছে, আমার এখানে কাজ আছে, আমি দেখছি জানাবো, হ্যান ত্যান বলে। তো এটা মানে দেখা যাচ্ছে যে এটা শুধু আমারই, তখন বুঝলাম যে এটা শুধু আমারই দরকার, অন্য কারোর দরকার নেই। সবাই যার যার। এবার তাদেরকে যদি বলো যে আমি তোমাকে টাকা দেবো, আমার কাজটা করে দাও, বিভিন্ন ধরনের ফুড ব্লগিং, ওই রেস্টুরেন্টে তারপর অনেক কিছুই আছে এখন, কি বলবো এখনের দিন মানে টাকা ছাড়া কেউ কোনো ইয়ে করতে পারে না। এটা দেখা যাচ্ছে যে আমার একলা লাভ, এটা আমার বিজনেস এরকম দেখা যাচ্ছে, কিন্তু এটা তো আমি ওদের জন্য করছি, আমার তো কোনো টাকাও নিচ্ছি না কারোর থেকে, বা যে টাকাই আমার ওঠে ওই টাকা দিয়ে আমার 50%ও হয় না, 100% দূরে কথা, 50%ও হয় না, তবুও যদি যাই পেলাম ওদের জন্য লাগালাম, ওইটাই একটু হেল্প হলো আর কি। একটা যদি আমি পেঁয়াজের বস্তাও নিয়ে আসি, ওইটাই আমার একটা হেল্প হলো, আমার 10 দিন হলেও তো চলবে, তো ওইটাই হেল্প হবে। তো ওরা বিভিন্ন ধরনের মানে বুঝতেই পারছো, তো 1-2 জন আছে যারা হেল্প করেছে, এটা না হেল্প করেনি, 1-2 জন আছে, ওদের ভিডিও আমার এখানে আছে যারা হেল্প করেছে। আর বাকি যাদেরকে আমি বলেছি ওরা করছি, এরকম হয় না, আমি বিজি আছি, এক্সাম আছে, হ্যান ত্যান, কিন্তু বাকি সব রেস্টুরেন্টে ওদের প্রায় সময় দেখা যায় আর কি। এটার জন্য তো ওদের আসা দরকার আমার কাছে, যে আমি কি হেল্প করতে পারবো। নোবেল কজ, এটা মানে আমার মনে হয় যে আমাদের নিজে থেকে বলা হচ্ছে যে শুভম তোমাকে আমরা কিভাবে হেল্প করতে পারি বলো। সেটাই, যে সব সময় হয়তো সবার জন্য পয়সা দিয়ে হেল্প করা সম্ভব না হতে পারে, কিন্তু আমার সোর্সে হয়তো আমি যদি তোমাকে আজকে 100 টাকা দিই, আর 5 জন হয়তো আমার থেকে শুনে যদি তোমাকে 500 টাকা দেয়, তাহলে তোমার কাছে কিন্তু 500 টাকা হলো। আর এরকম ভাবেই তো বিন্দু বিন্দু করতে করতে একটা সিন্ধু বা সমুদ্র তৈরি হয়, তাই না? তো আমরা এটার জন্য আমার মনে হয় যে আমার স্বপ্না ফাউন্ডেশন আমার একা এটা ভাবলে হবে না। স্বপ্না ফাউন্ডেশনটা এটা এমন একটা জায়গা, যদি যে আসে তার জন্য ওয়েলকাম, কারণ সবাই মিলে যদি আমরা মানুষদেরকে বাঁচাতে পারি তাহলে তো এটা তো আমার কোনো লাভ নেই, আমি তো কোনোখান থেকে পয়সা পাচ্ছি না বা কিছু পাচ্ছি না, এটা তো টোটালি ফ্রি। তুমি তাদেরকে সবাইকে একটা নতুন জীবনে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছো, যাতে করে সেই লোকটা একটু ভালোভাবে বাঁচতে পারে। এবং তুমি যেরকম ভাবে এক্সাম্পল গুলো দিলে যে ওরা আজকে ওই জায়গাতে কাজ করছে, সেই জায়গাতে কাজ করছে, এবং তাদের ফ্যামিলির যা রিঅ্যাকশন, ইটস ট্রুলি রিমার্কেবল। আমি শেষে একটা প্রশ্ন করতে চাইবো, এই যে একটা ধরো কর্মযজ্ঞ তুমি যেটা শুরু করেছো, এটা একটা বিশাল টিম প্রয়োজন, এবং টিম মেনটেন করাটাও খুব চাপের ব্যাপার। মানে অ্যাজ এ টিম লিডার তোমার উপরে কিন্তু অনেক দায়িত্ব, তোমাকে পুরো সমস্ত বিষয়গুলো এর যেন মানে সবার মনের কথা তোমার বুঝতে লাগবে, সবার মনের ভেতরে তোমাকে থাকতে লাগবে। এই বিষয়টা কতটুকু মানে মানে কিভাবে মেনটেন করো তুমি? এটা যখনই আমাদের বন্ধুদের যারা আছে, টিমের মধ্যে যারা আছে, তাদেরকে বললে কেউ আমাকে না বলে না,
তাদের কাজের ফাঁকে ফাঁকে যখন আমরা বলি, অনেক সময় ওদের কাজের ফাঁকে যে টাইমটা থাকে ওই টাইমটা আমার সাথে দেয়। আজকে আমি 10 জনকে ডাক দিলাম, অ্যাটলিস্ট 4জন 5জন হলেও আসে যারা ফ্রি থাকে। তো ওই টাইমটি তারা যখন যার যে সময় ফ্রি থাকে তারা এসে আমাদের সাথে কাজ করে, যতটুকু পারে আমাদের জন্য করে। যে ডাক দিলে কেউ মানা করে না এই কাজের জন্য, সবাই চাই। তাছাড়াও আমাদের বাইরে থেকেও বলছে যে দাদা আমি কাজ করতে চাই আপনার সাথে, দাদা আমি আপনার সাথে কাজ করতে চাই। অনেক মানুষই মেসেজে কমেন্টে বলে। তো সবাইকে তো নিয়ে এতজন যদি একসাথে বেরোয় রাস্তাতে কাউকে তোলার জন্য, তখন তো অনেক ওরা সতর্ক হয়ে যাবে, ওরা সতর্ক হয়ে যাবে ওদেরকে। এরকম আমরা যারা বলছি ধরুন 100 জনকে নিয়ে এসেছি, বাকি 100 জন কিন্তু আমরা কিন্তু সবাইকে 50% তুলতে পেরেছি। কিন্তু বাকি যে 50% ওরা যার যার বাড়ির সাইডে চলে গেছে, যে নিজে থেকে ঠিক হয়ে গেছে। কারণ ওরা জানে স্বপ্না ফাউন্ডেশনে নিয়ে গেলে আমাদেরকে আর ছাড়বে না। তো আমরা বিভিন্ন জায়গায় অলি গলি থেকে, ভিডিওতে দেখতেই পাচ্ছি, অলি গলি থেকে আমাদের জীবনের রিস্ক নিয়ে, এমনকি আমাদের প্রত্যেকটা টিম মেম্বাররা জীবনের রিস্ক নিয়ে ওরা সবাই আমাদের সাথে একসাথে মিলে আমরা কাজ করেছি। এমনকি আমাদের ত্রিপুরার যে রাস্তাঘাটে যে পাবলিকরা আছে ওরাও আমাদেরকে হেল্প করেছে। বিভিন্ন জায়গায় বটতলায় গিয়েছিলাম ওদেরকে নিয়ে আসার জন্য। ওরা তো একটা গ্রুপ বেঁধে থাকে, তো ওদের গ্রুপের থেকে 2-3 জনকে নিয়ে আসাটা পসিবল না, কারণ ওদের কাছে অনেক কিছুই থাকে। ওরা ছুরি থাকে, এরকম না অনেক কিছুই থাকে। তো ওরা আমাদেরকে কিছু করে দিলে আমাদেরকে মানে ওদের কাউকে জবাব দিতে লাগবে না, কিন্তু আমরা যদি ওদেরকে কিছু করি এটার জবাব দিতে লাগবে। তো আমরা ওইরকম ভাবে ওদেরকে অনেক রিস্ক নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে আমার প্রত্যেকটা টিম মেম্বাররা আমাদের সাথে কাজ করছে। আমি আরেকটা জিনিস যেটা জানতে চাইবো সেটা হচ্ছে আগামী 5 বছরের তোমাদের ফিউচার প্ল্যান কি? আগামী 5 বছরে নিজেদেরকে কোন জায়গাতে দেখতে চাইছো? আগামী 5 বছরে আমি এটাই চাই যাতে রাস্তাঘাটে এরকম কাউকেই না দেখতে পাই, রাস্তাঘাট যাতে পুরো খালি থাকে। এমনকি শুধু রাস্তাঘাট না, প্রত্যেকটা ফ্যামিলিতে যাতে যারা এখন এরকম ড্রাগস নিচ্ছে ওদের যাতে আমরা যাতে এই জিনিসটা বন্ধ করতে পারি। আর ত্রিপুরা গভর্নমেন্ট এটা নিয়ে অনেক কাজ করছে, আমরা চাই আরও একটু ভালোভাবে কাজ করতে লাগবে যাতে এই জিনিসটা বন্ধ করতে সাহায্য করে ওরা, বা বন্ধ করার চেষ্টা করে। কারণ কোনো কিছুই ইম্পসিবল না, সব কিছুই পসিবল যদি চায় আর কি। একদম শেষ যে প্রশ্নটা দিয়ে আজকের কথা বলে আমরা এখানে শেষ করব। গতকালকেই একটা ভিডিওতে দেখছিলাম যে আমাদের আশেপাশেরই কোনো একটা এরিয়াতে এরকম ড্রাগ এডিক্টেড কাউকে পাওয়া গেছে, এবং কোনো একজন ব্যক্তি বা ওই এলাকার লোকজনরা তাকে মিলে থানাতে দিয়ে এসছে, এবং সেইখান থেকে তাকে কোনো রিহ্যাবে নিয়ে যাওয়া হয়েছে কিনা বা থানাতে কি হয়েছে সেটা আমি ব্যক্তিগতভাবে জানি না। আমি জাস্ট ওই ভিডিও থেকে যতটুকু জানতে পারলাম ওইটুকু বললাম আর কি। তোমার কাছে কি মনে হয় যে এরকম ধরনের একজন লোককে দেখলে আমাদের সবচেয়ে প্রথমে কার সঙ্গে যোগাযোগ করা উচিত? আমি কি থানায় যাব, নাকি স্বপ্না ফাউন্ডেশনের কাছে আসবো, নাকি ডক্টরের কাছে যাব, কোথায় যাব? এটা যখন এরকম দেখা যায়, যখন এলাকাবাসী ধরে ওকে, তখন ও কোনো চুরি করেছে কারোর বাড়িতে, এরকমই দেখা যায়। বেশিরভাগই দেখা যায় ও কারোর বাড়িতে চুরি করেছে, বা কোনো এলাকাতে ও হই হাল্লা করেছে, বা কিছু একটা করতে গিয়ে, কোনো একটা ক্রাইম করতে গিয়ে ও ধরা পড়েছে, তখনই ওরা পুলিশ ডেকে ওদের কাছে দিয়ে দেয়। তখন পুলিশের কাছেও কোনো অপশন থাকে না, কারণ ওর যখন ড্রাগস নেওয়ার টাইম হবে তখন ওর মুখ থেকে মানে লুলাফুলা বের হয়ে যায়। তারপর ও সাফারিংয়ে হাত নাড়ানাড়ি করতে থাকে, ও চোখ ফুকুলটিয়ে, মানে ওর এরকম একটা ওর হয়ে যায় যে ও এখনই মরে যাবে এখানে রাখলে, আর এখানে রাখলে ও মরেই যাবে। তো তখন ওকে হসপিটাল নিয়ে যায়, হসপিটালের তারাও রাখে না, কারণ ওর কোনো কাগজপত্র নেই, ডকুমেন্টেশন নেই, কোনো কিছু নেই, বা ও কি অবস্থায় আছে ওরা হসপিটালেও রাখতে পারে না। ওকে হসপিটালে রাখলে ওর সাথে 1-2 জনকে দিয়ে রাখতে লাগে, তো ওই লোকটা কোথায়? ওদের কাছে তো ওই লোকটাও নেই। তো এটার কোনো জায়গায় নেই ওদের জন্য, একমাত্রই আছে রিহ্যাব সেন্টার। তো রিহ্যাব সেন্টারে দিতে গেলে আমাদেরকে তো ওই রকম হেল্পও করতে লাগবে, আমাদের কাছে তো জায়গা থাকতে লাগবে, ওকে যে আমরা খাওয়াবো এই খাবার জোগাড়টা করতে লাগবে। তো এটাই আমরা চাই, গভর্নমেন্ট যদি আমাদেরকে হেল্প করে, যাতে আমি সবাইকে হেল্প করতে পারি। আমি চাই যাতে কেউ স্বপ্না ফাউন্ডেশনে আসে খালি হাতে না যায়, সবাই যাতে সবার ট্রিটমেন্ট যাতে আমি করাতে পারি। ওই ট্রিটমেন্টের পারমিশনটা যাতে আমাকে দেয়
রাস্তাঘাটে যে ধরে নিয়ে আসি এটাও আমার কোনো পারমিশন নেই, ওইটাও আমি ধরে নিয়ে আসছি। খালি এটা ভালো কাজ নিজের বলে, risk নিয়ে। নিজের রিস্ক নিয়ে, এটা ভালো কাজ বলে কেউ আমাকে বাধা দেয় না, সবাই আমাকে ভালো ভালো বলে Support করে। সাপোর্ট করে। তো আমি চাই এইগুলা পারমিশন যাতে একটা রিটেন পারমিশন আমার কাছে থাকে, যাতে আমি সবাইকে হেল্প করতে পারি, স্বপ্না ফাউন্ডেশন থেকে যাতে সবাই হেল্প পায়। কারণ বেশিরভাগই দেখা যাচ্ছে এখানে গরিব ঘরের মানুষরাই, ছেলেরাই এই নেশাটা করছে, এবং তাতে কিন্তু পুরো পরিবারটা সাফার করছে। পুরো পরিবারটা সাফার করছে। যারা এরকম টাকা রিহ্যাব সেন্টারে দিতে পারে না, অ্যাফোর্ড করতে পারে না, তাদের ছেলেরাই রাস্তাঘাটে চলে যাচ্ছে, গিয়ে নেশা করে মরে যাচ্ছে। আমি চাই তারা যাতে এরকম টাকার অভাবে যাতে কেউ যাতে ট্রিটমেন্টের অভাবে যাতে না মারা যায়, যাতে আমরা ওই ট্রিটমেন্টটা ওদেরকে করাতে পারি। আর এখন দেখা যাচ্ছে ছেলেরা না, শুধু মেয়েরাও এরকম করছে। অনেক মেয়েরা আছে, মেয়েরাটা প্রকাশ্য আসে না। ছেলেরাটা যেরকম, ছেলেরা বাড়ি ঘরে এইটা করে ওইটা করে, মেয়েরাও করলে এটা বুঝাবে না। মেয়েরা অনেক আছে এখন, HIV পেশেন্টও আছে, রাইট রাইট রাইট। এরকম অনেক মেয়েরা আছে ড্রাগস নেই, কিন্তু ওদেরটা মেয়েদের তো এখানে কিছুই নেই। মেয়েরা অনেক এখন HIVও এটা মোটামুটি অনেক বেশিভাবেই ছড়াচ্ছে। তো আমি মানে দর্শক বন্ধুদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যারাই আজকে পডকাস্ট দেখছেন, এই মুহূর্তে যারা দেখছেন, তাদের সবাইকে অনুরোধ করব আপনারা স্বপ্না ফাউন্ডেশনের পাশে থাকবেন, শুভমের পাশে থাকবেন। আর শুভম, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এতটা সুযোগ করে দেওয়ার জন্য। এবং অবশ্যই তোমার যে চিন্তাভাবনা, এই যে ত্রিপুরাকে নিয়ে তোমার একটা লক্ষ্য, এই যে ত্রিপুরাবাসী বা যারা এই ড্রাগ এডিক্টেড যারা রয়েছে তাদের জন্য তোমার যে ভাবনা, সেই ভাবনায় তুমি আরো এগিয়ে যাও, তোমার কাজে তুমি সফলতা পাও। নাদ দা কসমিক সাউন্ডের পক্ষ থেকে তোমার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ, ভালো থেকো। তোমাদেরকেও অনেক নমস্কার। অনেক ধন্যবাদ।